Okay, so this was the DRAM for 1T DRAM, and the next one is the ROM, which is a permanent storage even if power is off. So there must be a way you can, which will tell you what is the value of that cell. এখানে সবকিছুই কিন্তু একটা নির্দিষ্ট সেলে একটা বিট স্টোর করা থাকবে এবং ওই বিটের ভ্যালুটা কত, এটা পাওয়ার না থাকলেও যেন ওখানে থাকে। সো দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং ইজ আ লিটল বিট ডিফারেন্ট। তুমি যেভাবে এতক্ষণ র্যাম দেখে আসছো এটার পদ্ধতি একটু একটু ভিন্ন। সো দিস ওয়ান লুকস লাইক এ স্ট্রাকচার লাইক দিস। সো নাও অ্যাজ ইউ ক্যান সে দিস ইজ দ্য বিট আই অ্যান্ড দিস ইজ দ্য বিট আই প্লাস ওয়ান। তার মানে দুইটাই কি সেম বিট না পাশাপাশি দুইটা বিট? স্যার পাশাপাশি। পাশাপাশি দুইটা বিট। অ্যান্ড সেম থিং অ্যাজ উই সেড বিফোর, দ্য ওয়ার্ড ইজ দ্য, ওয়ার্ডটা কি মিন করে? একটা অ্যাড্রেস। So this is Yes, the sir. address J. So I could have multiple addresses. তাহলে এই specific address where the address is line is this one. So this is the address line. And এই অংশটা কি তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে? দেখছো আগে কখনো? Have you seen স্যার it যে anywhere? র্যান্ডম ক্লক সাইকেল যে জেনারেট করে স্যার, হ্যাঁ, কোনটা? স্যার র্যান্ডম ক্লক সাইকেল জেনারেট করে যেটা স্যার। র্যান্ডম ক্লক সাইকেল আবার কি জানিস? এই অংশটা কোথায় দেখছিলাম? কারো মনে আছে? হ্যাঁ স্যার, এটা তো দেখছিলাম স্যার। এটা তো হচ্ছে স্যার স্যার 1 আর 0 স্যার হচ্ছে ইনপুট দিবে স্যার একটা টাইম লিমিট, এটা ডাইনামিক সিমসে দেখেছিলাম ফর প্রি চার্জ অ্যান্ড ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের জন্য নিচে একটা অ্যানভাস ছিল। So this is part of the dynamic circuit. Dynamic CMOS এর কথা মনে আছে তো না? জি স্যার। So জি phi, স্যার। when you make the phi as a low, the phi is a clock signal. So when the phi is low, this will pre-charge the output of the PMOS. এই PMOS এর আউটপুট হচ্ছে এটা, বা কি বলে এটাকে ড্রেন। এই ড্রেনটাকে প্রিচার্জ করা যায় phi দিয়ে। So when phi is 0, what is the value of the bit I? phi যখন 0 থাকে bit I কত? 1 স্যার। and bit I plus 1 কত? 0 হ্যাঁ, স্যার। when phi is 0, পরের phi পরের phi বিটটা যদি স্যার। 0 হয় এটার ভ্যালু কত আর এটার ভ্যালু কত? এটা বলতে এই 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 যে ড্রেনের এই হচ্ছে ড্রেন, রাইট? ভার্টিক্যাল যে তারটা সেটা হচ্ছে ড্রেন। মানে স্যার ওটার পরের বিটটা হবে স্যার কত সেটা যখন যখন স্যার, phi one- সমান 0 one- থাকলে এই বিট এবং বিট আই বা বিট আই প্লাস 1 বা বিট এক্স ওয়াই জেড যেটাই বিট হোক সেটার ভ্যালু কত হবে? স্যার। এটা 0 হলে ওটা 1 এরকম। হ্যাঁ, তো phi তো 0 বলতেছি, 0 হইলে কি যে বলতেছি আমি, বিশ্বাস হচ্ছে না আমার কথা? So if the since the phi is 0, all the bits are high. নাকি? না এটা সন্দেহ আছে তোমাদের? Yes, sir. Okay, so so you pre-charge it to high, and then if you turn this on high, এটাকে যদি তুমি অ্যাক্টিভেট করে দাও তাহলে বিটা এ কি হবে? So you have a phi is a what, is a signal, clock signal type of stuff. So it keeps on going নির্দিষ্ট cycle পরপর. So when phi is here, you pre-charge all the bit, and then in the evaluation phase, if you turn on the word, what is the value of the bit I? What is the value of the bit I plus 1? কি হবে তখন? যখন phi সমান 1 হয়ে যাচ্ছে, ইভ্যালুয়েশন ফেজে যখন যাচ্ছি, তখন বিটের ভ্যালু কত আর বিট আই প্লাস এর ভ্যালু কত? স্যার বিটের ভ্যালু 0 হবে। কোনটা, এটা না বাইরটা না ডানেরটা? বিট আই না বিট আই প্লাস 1? আই স্যার। বিট আই হবে 0 আর বিট আর আই প্লাস 1, হচ্ছে ওইটা 1। বিট আই প্লাস 1 হবে 1। কারণ স্যার যে 1 হচ্ছে কেন? স্যার অলওয়েজ 1 হচ্ছে মানে পরের বিটটা হচ্ছে আমরা ধরতেছি। Well, the reason is this MOSFET has a control signal from the word. So when the word goes high, so this MOSFET gets turned on, and this bit just gets connected to the ground. তাহলে এটা এই গ্রাউন্ড এটাকে জিরোতে নামাই নিয়ে আসবে, কারণ এটাতে এখন আর প্রিচার্জ ফেজে নেই, এটা অফ হয়ে আছে।
কারণ আমি আছি ইভ্যালুয়েশন ফেজে। এটা এখনো অফ হয়ে আছে, আমি এটাকে 1 বানাইছিলাম, বানানোর পর এটাকে অফ করে দিছি, এটা হাই করলাম, কিন্তু এটার সাথে এটার কোনো কন্ট্রোল নেই। সো দিস ওয়ান ডাজন্ট গেটস টার্ন অন, সো দিস ওয়ান ডাজন্ট গেট কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, সো দিস ওয়ান স্টেজ ইজ হাই। তাহলে পাওয়ার অন করি আর অফ করি, 1000 বার করি আর 1000 বার অফ করি, তাতে কি এই ভ্যালুর কোনো চেঞ্জ হবে? না স্যার। সো দ্যাটস কল রং। স্যার বিট আই যোগ 1 ওইটা চেঞ্জ হবে না তো স্যার? I যোগ কিন্তু 1 আই বলতে চেঞ্জ কিছু নাই, হবে। there is nothing to do with I যোগ 1. এটা anywhere there is the no MOSFET, আমি যদি টোটালি MOSFET-টাই সরাই রাখি, তাহলে যে this one is this MOSFET has some activity. Does this part has any activity on the bit I plus 1? কোনো সে কি করে বিট I plus 1 এর উপর কোনো ইফেক্ট আছে এটার? না স্যার। এটা থাকা না থাকা এক কথা। So I could actually remove it but to maintain the regularity of the structure, যেমন আমরা PL এর ক্ষেত্রে আমরা দেখেছি রেগুলার স্ট্রাকচার পছন্দ করি কারণ ম্যানুফ্যাকচারিং এ সহজ। আমরা এটাকে রাখবো, কিন্তু ওই গেট কন্ট্রোলটা রাখবো না। গেট কন্ট্রোলটা না রাখলে কি হবে? This will have no effect whatsoever on the bit line. So this is the bit line. And so here I have two individual cell. This is one ROM cell, this another ROM cell. RAM এ যেমন আমরা একটা করে বিট দেখে আসছিলাম সার্কিটে, কোথায় সেটা? এই যে এখানে এই যে this is one cell, each one of them is a cell, right? এরকম সেল আমরা এটা হচ্ছে এরকম একটা সেল, so each one of them is a cell. তাহলে এইখানে আমি একটা করে বিট স্টোর করে রাখতেছি, তাহলে এই ওয়ার্ডে আমার দুইটা বিট স্টোর করা আছে। এখানে অ্যাড্রেস হচ্ছে মাত্র একটা আর ডাটা হচ্ছে 2 বিট। সো দিস ইজ এ রম অফ 1/2, সো একটা অ্যাড্রেস এবং 2 বিটের ডাটা। সো দিস ইজ এ 1/2 রম। এটা যদি আরো বিট থাকতো তাহলে বাই 2 চেঞ্জ হতো, আর ওয়ার্ড যদি আরো থাকতো তাহলে 1টা চেঞ্জ হতো। ওয়ার্ড যদি 8টা থাকে তাহলে 8/something, ওয়ার্ড যদি 32টা থাকে 32/something. So that's how it goes. Whether power supply is there or not, এই স্ট্রাকচার থাকলে তুমি যে কোনো সময় পাওয়ার অন করো না কেন, you will always get bit 1 as a 0, bit I as a 0, and bit I plus 1 as a 1. And this is the data stored all the time. এবং এইটা ডিসাইড করছে কে? বলে ম্যানুফ্যাকচারার ডিসাইড করছে, whoever made the ROM. এই ROM সেল, এই ROM-টাকে যে ডিজাইন করছে, যে ম্যানুফ্যাকচারার কারা আছে, ROM মাইক্রন কোম্পানি আছে, তোমার ওয়েস্টার্ন ডিজিটাল আছে, স্যান্ডিস্ক আছে, এরকম বিভিন্ন মেমোরি ম্যানুফ্যাকচারার আছে। So whoever made it had decided to keep it this way, and this has been decided at the time of manufacturing. জিনিসটা ডিজাইন করার সময় বা ম্যানুফ্যাকচারিং করার সময় ডিসাইড করা হয়েছে এইখানে কোনটা কি বিট স্টোর করা হবে আর এখানে কি স্টোর করা হবে। So once it is decided and it's been made, এটা যখন ডিসাইড করে ম্যানুফ্যাকচারিং করা হয়ে গেছে, তারপরে আর এটা চেঞ্জ করার কোনো রাস্তা নেই, নাকি আছে? Is there any way you can say, okay, I don't want to have a 0 here, I want to make it a 1? আমি তোমাকে একটা আইসি বানায় মার্কেটে ছেড়ে দিলাম, এই আইসিটা এই অবস্থা বানায় ছেড়ে দিলাম। অ্যাড্রেস, let's say this is a word 0, তাহলে অ্যাড্রেস 0-তে 0-1 ছাড়া আর কিছু থাকতে পারবে? এই আইসি বাজারে যেখানেই যাক, যত বছরই থাকুক, the address, if this is the address 0, this will have a bit 0 and bit 1. এটাকে চেঞ্জ করার কোনো রাস্তা আছে? এই না স্যার। So this is always fixed. Who decided it? বলে ম্যানুফ্যাকচারার decided it. ম্যানুফ্যাকচারার কার উপর ভিত্তি করে ডিসাইড করছে? বলে কাস্টমার যা বলছে সেভাবে বানাইছে। So only one has the control over it is the manufacturer. So customer বললো যে I don't like it, I don't want to be controlled by the manufacturer. তারা যা ইচ্ছা তা করবে, তারপর আমার চেঞ্জ করার কোনো ক্ষমতা থাকবে না, এটা কেউ পছন্দ করে না। So they came up with a different design, and this one is called programmable ROM. So this ROM and this ROM is very similar, except the gate control circuitry is not a fixed circuit anymore. This is a fuse. Fuse চেনো? নাম শুনছো? ইয়েস স্যার। কি করে এটা? স্যার মানে কানেকশন একটা লিমিটেশন ক্রস করে দেয় স্যার। হ্যাঁ, বুঝি না।
স্যার কানেকশনটা ক্রস করে দেয় যদি কারেন্ট ওভারফ্লো কানেকশন হয়। কানেকশন একটা ডিসকানেক্ট করে দেয় তো। এই তো সো হ্যাঁ জি স্যার। স্যার। there is a way you can blow the fuse, তাই তো, নাকি ফিউজটাকে ব্লো করে দেওয়া যায়? হ্যাঁ স্যার। তো ফিউজ ব্লো হয়ে গেলে কি কানেকশন থাকে না না নষ্ট হয়ে যায়? এটা হ্যাঁ স্যার কেটে যাবে কানেকশন। কেটে যাবে। সো if a manufacturer wants to decide to store a zero here, not a manufacturer, the customer, and want to store a one here, তাহলে কোন ফিউজটাকে সে রাখবে, কোনটাকে সে ব্লো করে দেবে? স্যার ডান সাইডটাকে রাখবে। ডান সাইডের ফিউজটা থাকবে, বিট হ্যাঁ আই স্যার। প্লাস ওয়ানের ফিউজটা থেকে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। বিট বিট আই প্লাস ওয়ানের ফিউজটা যদি থেকে যায়, ওয়ার্ড লাইনটাকে ওয়ান করে দিলে এটা কি ওয়ান থাকবে না জিরো হয়ে যাবে? হ্যাঁ? সরি স্যার ওটা স্যার হয়ে যাবে, কি ফিউজ হয়ে যাবে স্যার। কোনটা? স্যার যে বিট আই যোগ 1 যেটা ওটা কি হবে? ফিউজ হয়ে যাবে স্যার। বুঝি নাই, একটু জোরে বলো। স্যার ফিউজ হয়ে যাবে স্যার। এটা মানে তো স্যার ফিউজ আছেই, ফিউজ হয়ে যাবে বলতে কি আবার মিন করে? মানে স্যার কানেকশনটা চলে যাবে ওটা এটাকে বলে কানেকশন। ফিউজটাকে ব্লো করা বলে। ব্লো বুঝো? ব্লো মানে ফাটায় দেওয়া, ভেঙে দেওয়া, ডিসকানেক্ট করে ফেলা, পুরাই ফেলা। তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাড়িতে প্রোটেকশন, তোমাদের বাসায় কারেন্ট সাপ্লাই যা আছে ওখানে কোনো ইয়ে নাই, প্রোটেকশন নাই? হ্যাঁ স্যার জি আছে। স্যার আছে স্যার। কি দিয়ে প্রোটেকশন দিচ্ছ তোমরা? স্যার ফিউজ। ফিউজ দিয়া স্যার মানে হচ্ছে ওই যে না সার্কিট ব্রেকার দিয়ে? স্যার সার্কিট ব্রেকার স্যার। এই সার্কিট ব্রেকার কি তোমার আব্বার জমানায় ছিল না তোমাদের জমানায় আসছে, না তার আগের জমানায় ছিল? কোন জমানা থেকে সার্কিট ব্রেকার তৈরি হয়েছে? স্যার অনেক আগে থেকে স্যার। কত আগে? উম, হ্যাঁ, সেটা জানি না স্যার, মেবি এটা জানো 96 না? স্যার। 90? তাহলে তার আগে কি ছিল? সার্কিট ব্রেকার তো নতুন ফেনোমেনা। আগে ছিল শুধু ফিউজ। ফিউজ গুলো কি ছিল বলে, একটা চিকন তার দেওয়া থাকতো একটা চীনামাটির বক্সের ভিতরে। দেখছো এগুলা কখনো? না জি স্যার স্যার এটা দেখছি। আগেরটা। আমাদের বাসার যে মিটার বোর্ড আছে, কারেন্ট সাপ্লাই, সেটা খুলে দেখবা তোমাদের ওটাতে কি দেওয়া, সার্কিট ব্রেকার নাকি মিটার বক্স, কোনটা? এটা তো একটা ফিউজের ছবি আছে, লার্জ ওয়ান কোথায়? ছোট ছোট, এই যে এটা, এটা দেখছো কে কে? ও জি জি স্যার স্যার দেখছি এটা স্যার। দেখছি স্যার। না করো কেন? এটা কিভাবে কাজ করে? এটা স্যার তো ইউজ করে টিভির এখনো। স্যার এগুলো এখনো ইউজ করে স্যার এগুলো। এগুলো এখনো ইউজ করে? কিভাবে কাজ একটা করে এটা? একটা কোন স্যার তার মাঝখানে একটা তার ওয়্যার তার থাকে তার- যেটা জি তাহলে স্যার। কানেকশন এইখান ব্রেক করে থেকে যখন। এখানে একটা তারের কানেকশন দেওয়া থাকে, জি স্যার। সাপ্লাইটা, এবং এটা তুমি এটার উপর লাগাই দাও। এখন জি এই স্যার। তারটার রেটিং কি হবে? তারের রেটিং তো বোঝো নাকি, সেটাও ছিল না? জি স্যার জানি স্যার। হ্যাঁ, তো তারের রেটিংটা কিরকম দেওয়া থাকে? খুব হাই হাই রেটিং না লো রেটিং? স্যার লো রেটিং স্যার। কেন দেওয়া থাকে লো রেটিং? বলে বেশি কারেন্ট ফ্লো করলে যেন এই তারটা গলে যায়। জি স্যার। So that means what happens, the fuse blown, শব্দটা হচ্ছে ব্লো, BLOWN। এই জিনিস যদি তোমাদের শেখানো লাগে আমার, তাহলে কেমন হবে? হ্যাঁ, এই যে ব্লোন ফিউজ দেখতে পাচ্ছ, কি বলে লেখা আছে শব্দটা? জি স্যার এই যে ব্লোন ব্লোন ফিউজ। ফিউজ হচ্ছে যে ফাটা, ডিসকানেক্ট হয়ে গেছে, এই যে ইনটেক্ট কানেকশন আছে। এইগুলো কমন সেন্স জিনিস রে বাবা, এগুলো কি আমাকে ইউনিভার্সিটিতে পড়াইতে হবে? আমাদের তো অবস্থা মনে হচ্ছে এরকম যে একেবারে দুনিয়ার কিচ্ছু জানো না, মানে নিজের থেকে যে কিছু শিখবা, হাতে কিছু ধরে টরে, সেটা সেটা তো কোনো ক্যাপাসিটি দেখতে পাচ্ছি না আমি। কেমন ইঞ্জিনিয়ার হবে আল্লাহ করতে পারে। সো হোয়াট আই ওয়াজ সেইং, দ্যাট ইফ আই ওয়ান্ট টু স্টোর এ জিরো হিয়ার, এখানে যদি আমি জিরো স্টোর করে রাখতে চাই, আর এখানে যদি ওয়ান স্টোর করে রাখতে, দিস এ পার্মানেন্ট স্টোরেজ, মনে রাখবা, পাওয়ার সাপ্লাই থাকুক আর না থাকুক, তাহলে সেই অবস্থায় আমাকে কোন ফিউজটা রাখতে হবে, কোনটাকে ব্লো করে। যদি দুইটা ফিউজই থাকে তাহলে ডাটা কি স্টোর হবে দুইটাতেই? বিট আই তে কি হবে, বিট আই প্লাস ওয়ানে কি হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ওই তো ক্লাসে আছি, তো আপনাকে একটু করে ফোন দিয়ে ধরেন 10:30 11টা থেকে। কি বলো?
যদি ফিউজ দুইটা একটাও যদি ব্লো করা না হয়, তাহলে বিট আইতে কি ডাটা থাকবে, বিট আই প্লাসে কি থাকবে? স্যার ইনপুট কি দুইটা 1 বলছেন? দুইটাই অন হবে। আচ্ছা, তাহলে আবার লেটস গো ব্যাক টু দ্য প্রিভিয়াস সার্কিট। তাহলে এখানে আবার প্রিচার্জ যখন করলাম ফাই দিয়া, প্রিচার্জ করলে বিটাই কত? সো হোয়াট ইজ জিরো? আই এম ডুইং দ্য প্রিচার্জ, তাহলে ফাই হচ্ছে জিরো। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিট আই অ্যান্ড বিট আই প্লাস ওয়ান? বিট আইতে কত, বিট আই প্লাসে কত প্রিচার্জ ফেজে? নাম শুনে তো বলতে পারো। 0 আর 1 জিরো আর ওয়ান? প্রিচার্জ মানে জিরো আর ওয়ান? প্রিচার্জ মানে কি Preachers. জিরো আর ওয়ান? না স্যার, না sir. তোমাদের ওই যে বললাম না, কমন সেন্স তো নাই বলে সম্ভবত। আই ডোন্ট নো তুমি কি কাজে লাগাচ্ছ তোমার ব্রেনটাকে, আল্লাহ করতে পারবে। প্রিচার্জ করা মানে হচ্ছে চার্জ করে রাখতে হবে। তার মানে এটা মানে ফাই ইজ জিরো, ভিডিডি উইল কানেক্ট টু দ্য বিট আই, সো বিট আই দুইটাই ওয়ান হয়ে থাকবে। এখন ওয়ার্ড লাইনটাকে যখন আমি ওয়ান করে দিলাম, তাহলে এই তারটা হাই হইলো, তাহলে এইটা অন হবে, এটার সাথে কোনো কানেকশন নাই, শুনুন, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ এনিথিং। সো দিস হাই উইল চেঞ্জ দ্য ওয়ান টু জিরো, তাহলে এইটাতে জিরো চলে আসবে ওইটা অনই থাকে স্যার। আর এটা ওয়ানই থেকে যাবে। এটাই তো শিখাইছিলাম নাকি একটু আগে? জি স্যার, নাকি জি স্যার, সাথে সাথে খাই ভালাইছো? জি এখন স্যার, তোমাকে এটাই আমি জিজ্ঞেস শিখেছি। করতে যে ফিউজ যদি দুইটাই ইনট্যাক্ট থাকে, তাহলে বিট আইতে কত স্টোর করা আছে আর বিট আই প্লাস ওয়ান কত, বিট আই প্লাস ওয়ানে কত স্টোর করা আছে? নেভার মাইন্ড, ফরগেট ইট। সো ফিউজ ইনটেক থাকা মানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ওয়ার্ড লাইনটা যখন আমি হাই করে দিব, এই কারেন্ট ফ্লো দুইটাতেই হবে, দুইটাই অন হবে, সেটা দুইটা বিট লাইনই জিরো হয়ে যাবে। তোমাদের জিজ্ঞেস করে আর অন্য ক্লাস ওয়ানের বাচ্চাকে জিজ্ঞেস করে এক কথা। সো প্রসেস কি বলে, ফাইটাকে ফার্স্টে জিরো করবো, এক্স্যাক্টলি এটার মতোই রিড অপারেশন সেম। ফাইটাকে প্রিচার্জ করলে, ফাই দিয়ে আমি যখন প্রিচার্জ করবো, বিট লাইনগুলো সবগুলো হাই হবে, তারপর ওয়ার্ড লাইনটাকে যখন ওয়ান করে দেবো, ইভ্যালুয়েশন ফেজে গেলে যাদের সাথে ওয়ার্ড লাইনে কানেকশন আছে তারা জিরো হয়ে যাবে, আর যাদের সাথে কানেকশন নাই তারা ওয়ান থেকে যাবে। সো ইফ আই ওয়ান্ট টু স্টোর এ ওয়ান হিয়ার, আই নিড টু ডিসকানেক্ট দিস ফিউজ, সো দ্যাট মিনস ব্লো দিস ফিউজ। এবং এটা ম্যানুফ্যাকচারার করে না, এটা কাস্টমার করে। কাস্টমার বলতে তুমি না, কাস্টমার যেমন হইতে পারে, যেমন তোমার এটাকে কি বলবো আমি, ইউ আর এ ম্যানুফ্যাকচারার অফ হোয়াট, ধরো ওভারহেড, আমরা যেটা ক্লাসরুমে ইউজ করি, প্রজেক্টর। অথবা তুমি ম্যানুফ্যাকচারার হচ্ছে এটা কি বলে, কম্পিউটারের। তুমি কিন্তু আইসি ডিজাইন ম্যানুফ্যাকচার করো না, তুমি আইসি কিনে আনো, ইন্টেল থেকে আইসি কিনো, এইচপি তুমি আইসি কি বলো কম্পিউটার তৈরি করো। অথবা তুমি তাহলে ম্যানুফ্যাকচারার বলতে এখানে যারা আইসি রাখে ম্যানুফ্যাকচার ফেব্রিকেশন করতেছে তারা, মাইক্রন বা আর কি কোম্পানি আছে যেমন ওয়েস্টার্ন ডিজিটাল, অথবা তোমার আরো কিছু স্যান্ডিস্ক, এরা এরা হচ্ছে আইসি ম্যানুফ্যাকচারার বা মেমোরি ডিজাইন, মেমোরি ম্যানুফ্যাকচারার। আর এদের ইউজার কারা বলে, ইউজার কয়েক লেভেলের আছে, তার মধ্যে একটা হচ্ছে যেমন ওই মেমোরিটা ব্যবহার করে যে কোনো ডিভাইস তৈরি করে। ডিভাইস বলতে যেমন একটা তোমার স্মার্টফোন, এটা একটা ডিভাইস। তারপরে তোমার কম্পিউটার, ল্যাপটপ, এটা ডিভাইস। তোমার ওভারহেড প্রজেক্টর, এটা ডিভাইস। এটা স্যার তাহলে কি গাড়ি। কোয়ালকম হচ্ছে স্যার একটা হ্যাঁ, কাস্টমার? বুঝি না। স্যার কোয়ালকম কি তাহলে স্যার একটা কাস্টমার? কিসের কাস্টমার? স্যার এই যে এইটার, এই রোম এই রোম যে যারা কোনটা? নিজেরা, হ্যাঁ, স্যার রোম রোম যারা নিজেরা হচ্ছে প্রোগ্রাম করবে। রোম যারা প্রোগ্রাম করতেছে তারা হচ্ছে কাস্টমার। কিসের কাস্টমার? ওই রমের কাস্টমার। অথবা তুমি বাজার থেকে কিনে না, তুমি যদি ব্লো করে দাও তুমিও কাস্টমার, কিন্তু সাধারণত তুমি এটা করো না। অথবা করতে পারো তোমার যদি প্রোগ্রামিং এর ডিভাইস থাকে। সো কাস্টমার উইল মাল্টিপল লেভেল, তাহলে যে আইসিটা ম্যানুফ্যাকচার করতেছে সে হচ্ছে ম্যানুফ্যাকচারার, যেটা কিনা এই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার কন্ট্রোল 100%, অন্য কেউ কিছু করতে পারে না, সে ম্যানুফ্যাকচারিং করার সময় ডিসাইড করা হয়েছে এটা ডিসকানেক্ট থাকবে। আর এটাকে যেহেতু আমি প্রোগ্রাম করে ডিসকানেক্ট করতে পারি, তাহলে এটা হচ্ছে ইউজুয়ালি দা ডিভাইস ম্যানুফ্যাকচারার। ডিভাইস বলতে, ডিভাইস ম্যানুফ্যাকচারার বলা ঠিক না, মানে অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার তুমি বলতে পারো। যেমন তুমি ওয়াশার ড্রায়ার যে তৈরি করো, তার ভিতরে আইসি ইউজ হইতেছে। অথবা তোমার গাড়ির পিসিইউ বোর্ডে যে আইসি ইউজ হচ্ছে। অথবা তোমার বাসায় যে বিভিন্ন অ্যাপ্লায়েন্স আছে, এগুলো যে যারা ম্যানুফ্যাকচার করে তারা তারা হচ্ছে এইটার কাস্টমার। সো দিস ওয়ান বিং ম্যানুফ্যাকচার্ড বাই দ্য মাইক্রন আর ওয়েস্টার্ন ডিজিটাল এরা,
করার পরে হয়তো তোমাকে এইচপি কে দিল, অথবা গাড়ির যেমন এনএক্সপি, এনএক্সপি তো আবার আইসি মনে হচ্ছে ওটা না, মানে এই ধরনের যারা ওই অ্যাপ্লায়েন্স তৈরি করে তাদেরকে দিল, তারাই না এটাকে প্রোগ্রাম করলো। বাট ওয়ান্স ইউ প্রোগ্রাম ইট ওয়ান টাইম, দ্যাট মিনস দিস ডান। তাহলে একবার তুমি ব্লো করে ফেললে এটাকে কিন্তু আবার ইনটেক করতে পারবে না। সো দিস আর অনলি ওয়ান টাইম প্রোগ্রামেবল, এই জন্য এটাকে বলা হতো প্রম, PROM, প্রোগ্রামেবল রম। সো দিস ওয়ান ইজ এ ওয়ান টাইম প্রোগ্রামেবল, not multiple time. Okay, so looking at this, reward is always stays 0, আর ফার্স্টে বিটকে প্রিচার্জ করলে হয় যখন হাই থাকবে তখন সবগুলা বিট হবে 1, তারপর ওয়ার্ডকে 1 করে দিয়ে যাদের সাথে বিটের সাথে গ্রাউন্ডের কানেকশন আছে তারা 0 হবে, যাদের কানেকশন নাই তারা হাই থেকে যাবে। and that's how you store data. so এবং এখানে শুধুমাত্র রিড অপারেশনটাই হবে, রাইট অপারেশনের কোনো প্রশ্ন নাই, কারণ রমে আমরা লিখি না, কাস্টমার কখনো রমে লিখে না। তুমিও কাস্টমার হইতে পারো, তুমি যদি এটা বাজার থেকে কিনে এনে কোনো কিছু বানাও তোমার জন্য। আবার তুমি একটা এইচপির কাস্টমার, যেমন পিসি যে ডিজাইন করতে, ডেস্কটপ ডিজাইন করতেছে বা ল্যাপটপ, সেটার কাস্টমার তুমি, কিন্তু তুমি কাস্টমার কিন্তু এই ফ্রম প্রোগ্রাম করতেছ, এটাকে এইচপি প্রোগ্রাম করে দিছে অলরেডি। সো ফ্রমের কাস্টমার কিন্তু বিভিন্ন লেভেলের হবে। সো দিস ইজ দ্য ROM, দিস ইজ a PROM, PROM, programmable ROM. But this programmable ROM is one time programmable, and we are not happy with that one also. আমরা কি বলতেছি, বলে আমরা এটাকে এমন একটা ব্যবস্থা করো যাতে ফিউজ ব্লো না, এটাকে প্রোগ্রাম করে ডিসকানেক্ট করব, আবার প্রোগ্রাম করে ইনটেক করব, বলে প্রোগ্রাম করে করা যাবে না, আমরা আবিষ্কার করলাম কি EEPROM। হ্যাভ ইউ হার্ড অফ ইট? নাম শুনছো এটার? জি স্যার। পিরম। PROM তো এই যে জি এটা, স্যার। এটা যে PROM, যেটা হচ্ছে এটা জি স্যার। ইজ ওয়ান টাইম প্রোগ্রামেবল। EPROM শুনছো? জি স্যার। এটা কি করে? মানে কি? ইরেজেবল স্যার। Erasable. How does it erase? বলে you need a UV ray. UV চিনো? জি স্যার। নাম কি? স্যার রোশনির মতো স্যার। Ultraviolet ray. জি So you need an UV ray to erase it. Then আমার যদি আইসি থাকে, তোমাদের কি আইসি দেখাইছি আমি, এই যে আইসি, যে উইন্ডো সহ যেটা। So these are the EEPROMs. The EEPROM তুমি যে কোনো একটা নিবা, নিয়ে সেটাকে আলট্রাভায়োলেট রেতে এক্সপোজ করবা, 15 থেকে 20 মিনিট সময়ে সে ইরেজ করে দিবে। ইরেজ করে দেওয়া মানে হচ্ছে it will take you back to initial stage. Initial stage এখানে কিন্তু ফিউজ না, this is আবারও বলতেছে, বারবার বলতেছে, this one is a PROM, PROM. This is not an EEPROM. EEPROM ডিজাইনটা এই ফিউজের পরিবর্তে চেঞ্জ হয়েছে, ওই চেঞ্জটা আমরা এখানে তোমাকে এই কোর্সে দেখাচ্ছি না। ভবিষ্যতে তুমি যখন এক্সপার্ট হইবা বা এমএস করবা বা এই লাইনে কাজ করতে যাও, তখন তুমি শিখে নিবা। তাহলে এই EEPROM এর কাজ হচ্ছে কি, এরকম একটা ব্যবস্থা থাকবে যাতে আলট্রাভায়োলেট রে তুমি দিতে পারো, দিতে সেটা কি হবে, ইরেজ করবে, ইরেজ করে আবার ইনিশিয়াল স্টেজে নিবে, তখন আবার প্রোগ্রাম করতে পারবা। আলট্রাভায়োলেট রেতে এক্সপোজ করতে হলে তোমার যদি পিসিবি বোর্ড এটা থাকে, সেখানে আলট্রাভায়োলেট রে তুমি দিতে পারতেছো না, তোমাকে কি করতে, এটাকে ইউ হ্যাভ টু রিমুভ ইট ফ্রম দ্য পিসিবি এন্ড দেন পুট ইট ইন এ বক্স। এবং ওই বক্স যেমন তোমার এই বোর্ডে আছে, এইটাকে তুমি সরাসরি ইভিতে রাখতে পারবা না, বা ইভি ইজ পার্ট অফ দ্য মাদার বোর্ড, তুমি সরাসরি নিয়ে আলট্রাভায়োলেট রেতে দিতে পারবা না। এই যে কি বলবো এটাকে, গরিবের আলট্রাভায়োলেট রে। তোমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট বক্সের ভিতরে ইরেজার, EEPROM ইরেজার্স, এই যে এইরকম বক্সের ভিতরে ঢোকাই এটাকে ইরেজ করতে হবে। তুমি এখানে আইসিটা রাখবা, অফ বন্ধ করে দিবা, পাওয়ার সাপ্লাই থাকবে, এটা অন করো, অ্যাপ্রক্সিমেটলি 15 to 20 মিনিটস, আইসিটা আবার ইনটেক অবস্থায় চলে যাবে। তো তোমার যদি পিসিবি বোর্ডে তোমার EEPROMটা থাকে, সেটাকে ডেফিনেটলি তুমি এটার ভিতরে ঢোকাতে পারতেছো না। তো দ্যাট মিনস ইউ হ্যাভ এ হেডেক। কথা কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। সো ইন দ্যাট কেস উই আর নট স্যাটিসফাইড উইথ দ্য EEPROM। তাহলে প্রম নিয়ে তো আমরা স্যাটিসফাই ছিলাম না, কারণ একবার প্রোগ্রাম করলে কাজ শেষ। তো আমরা উই হ্যাভ কাম আপ উইথ দ্য EEPROM, সো উই কুড ইরেজ এন্ড প্রোগ্রাম, বাট ইরেজ করা একটা হ্যাসেল,
কারণ 15 থেকে 20 মিনিট সময় লাগে, নষ্ট হয় সময়, প্লাস ইউ হ্যাভ টু রিমুভ ইট ফ্রম দ্য সার্কিট বোর্ড টু ইরেজ ইট, সো দ্যাটস অ্যানাদার হ্যাসেল. So we said no, we don't want that. So we want what? We want double EEPROM, electrically erasable programmable ROM. Okay. So double EEPROM এর স্ট্রাকচারে কিন্তু এই উইন্ডোটা থাকে না, যেটা তোমাকে একটু আগে কোথায় দেখাইছিলাম বলো, এইখানে এই উইন্ডোটা থাকে না. ওকে. সো দিস ওয়ান নাও ইলেকট্রিক্যালি ইরেজ করা যাবে, তার মানে এটা বোর্ডে থাকা অবস্থাতেই ইরেজ করে ফেলবা, যেমন এই যেখানে যে ইরেজ করার জন্য এখানে রাখা হয়েছে. ওকে, এরকম. তা আমি যদি ডাবল ইপ্রম দিই, ডাবল ইপ্রম এর কিন্তু ইরেজার নাই, এটা কি সিম্পলি এটা কিসের ছবি এগুলো? ডাবল ইপ্রমে উইন্ডো থাকার কথা না, তুমি হায়ার ভোল্টেজ একটা দিবা, সাধারণত 5 ভোল্টে যদি তোমার সার্কিট কাজ করে তুমি অ্যাপ্রক্সিমেট 12 বা 18 ভোল্ট দিলে একটা নির্দিষ্ট সময় সে ইরেজ করে ফেলতে পারে. এবং এটাকে আমরা বলি আরো অ্যাডভান্স, যেমন এখানে এই যে ইলেকট্রিক্যালি ইরেজেবল, এটা বুঝা গেছে? এখানে তুমি প্রোগ্রামও করতে পারবা, ইরেজও করতে পারবা. তাহলে প্রোগ্রাম করা মানে হচ্ছে ওভাররাইট করা. তোমরা কি এটা দেখছো কখনো? এটা ইপ্রম প্রোগ্রামার, হ্যাঁ দেখো নাই? কখনো ইউজ করছো এটা? তাও করো নাই? মাইক্রোপ্রসেসর কোর্স করছো না? হার্ডওয়্যার যদি করে জি থাকে এটা স্যার, তো বারবার করতে হওয়ার কথা. এনিওয়ে, হার্ডওয়্যার। করো নাই, আচ্ছা. মেবি ইউ গাইজ ইন দ্য কোভিড, হু নোস. তাহলে জি ডাবল স্যার। ইপ্রমের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ইলেকট্রিক্যালি ইরেজ করতে হয়, এবং দ্যাটস ওয়ান ইজ দ্য হোয়াট ইউ হ্যাভ ইন ইউর পকেট, ফ্ল্যাশ র্যাম, দ্য পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড, এগুলো সবগুলোই কি ডাবল ইপ্রম. তাহলে আমাদের কত ক্যাটাগরি আছে বলে? মাল্টিপল ক্যাটাগরি আছে. কি কি বলে? অন চিপ রম প্রোগ্রাম ক্যান বি ডান বাই লিভিং দ্য ট্রানজিস্টর আউট, এই যেটাকে আমরা বলছিলাম, এই যে এখানে ক্ষেত্রে বলছিলাম যে ট্রানজিস্টরকে যদি সরাই রাখি, এটাকে যদি সরাই রিমুভ করে দেই, অথবা ব্লোয়িং দ্য ট্রানজিস্টর, এই যে ফিউজ লাগে এটা. আর তারপরে কি আছে? তারপরে যেটা এখানে লেখা নাই কিন্তু তোমাদের বলতেছে ই প্রম এবং ডাবল ই প্রম. এবং ডাবল ই প্রম. ডাবল ই প্রম হচ্ছে ইরেজেবল, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল ROM. ওকে, সো দ্যাটস ইউর ফ্ল্যাশ মেমোরি অর দ্য মেমোরি কার্ড. তুমি তোমার যে মেমোরি কার্ডে বা ফ্ল্যাশ মেমোরি যখন ছবি তুলো, ওই ছবি কি থাকে নাকি পাওয়ার অফ করে দেও নষ্ট হয়ে যায়? অথবা তুমি যে থাকে স্যার। তুমি যে ডকুমেন্ট সেভ করে রাখছো, এটা কি হারায় যায়? না স্যার। ওকে, but you can overwrite the file, you can delete the file and then rewrite on. এটার একটা লিমিটেশন আছে কয়বার করতে পারবা, যাই হোক. So that's basically the ROM. No more on the ROM. Okay, I'm done with the ROM. So next thing is the cache memory. We call it a content addressable memory, CAMCell. ক্যাম হচ্ছে কি, যেটা আমি এতক্ষণ তোমরা জানতে যে মেমোরিকে অ্যাক্সেস করতে তুমি অ্যাড্রেস একটা দিবা, দিলে সেই অ্যাড্রেস থেকে ডাটা তোমাকে বের করে দিবে. এখন এটা হচ্ছে অপোজিট. ক্যাশ মেমোরিতে কি হয়, যে ডাটাটা আছে কিনা সেটা চেক করা হয়. তাহলে ডাটা দিলে ওই ডাটাটা কোথায় আছে খুঁজে বের করা. তো এই জন্য ক্যাশ মেমোরিজ এর এক্সপেন্সিভ বেশি, এটা সার্চ করতেছে ডাটা, নট অ্যাড্রেস. সো ইউজ ফর ক্যাশ মেমোরি. আচ্ছা, এটার উচ্চারণটা কি কে বলতে পারবা? দিস ওয়ান. স্যার ক্যাশই তো স্যার জানি ক্যাশ, স্যার। এটা ক্যাশি স্যার বললাম ক্যাশ, না, এটা এক্স্যাক্টলি ক্যাশ, CASH যেরকম উচ্চারণ করে এটা সেই. কেচি না, অনেকে না স্যার, কেচি বলে ক্যাশ ফেলে. মানে আমি ক্যাশ হ্যাঁ, ক্যাশই মানি, বলছিলাম স্যার। টাকা পয়সা, যে ক্যাশ, সেই ক্যাশ. তো উচ্চারণটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যাশ. ওকে, সো দিস ইজ, সো দ্য ক্যামসেল কন্টেন্ট অ্যাড্রেসর, কন্টেন্টটাকে আমি অ্যাড্রেস করতে পারতেছি. কন্টেন্ট মানে হচ্ছে ডাটা. সো দিস ওয়ান ইজ ইউজ ফর ক্যাশ মেমোরি. ইজ অপোজিট অফ র্যাম. কেন বলে? র্যামের ক্ষেত্রে তুমি অ্যাড্রেসটা দাও, সে ডাটা কন্টেন্টটা বের করে দেয়. এখানে তুমি কন্টেন্ট দিবা, সে তোমাকে অ্যাড্রেসটা বের করে দেবে. So you are searching the data. So you have a cache memory. Let's say this is your cache. So specific data is located here. এখানে তোমার ডাটাটা আছে. কোথায় আছে তুমি জানো না, তুমি কি করবে, ডাটাটা এখানে দিবা, সে লোকেশন খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে বের করবে যে এখানে আছে, তখন তোমাকে এটার অ্যাড্রেসটা ফেরত দিবে, বলে এই অ্যাড্রেসে ওই ডাটাটা আছে. So this is the specialty of this cell.
বাট অন টপ অফ দ্যাট ইউ ক্যান রেগুলার ইফ ইউ প্রোভাইড অ্যাড্রেস, তোমাকে ডাটা রিড রাইট করে দিতে পারবে। নর্মাল র্যামের ক্ষেত্রে যেটা হয়, ডাটা দিলে, সরি অ্যাড্রেস দিলে সে ডাটা লিখতে পারে, পড়তে পারে, এই অপারেশনটা আছেই। প্লাস ইফ ইউ প্রোভাইড দ্য ডাটা ইট ক্যান গিভ ইউ দ্য অ্যাড্রেস। সো দিস ইজ এক্সট্রা ওয়ার্ক, দ্যাটস ওয়াই দ্য ক্যাশ মেমোরি ইজ এক্সপেন্সিভ and it is much faster. Okay, স্যার স্ট্রাকচারটা কেমন? ইফ ইউ লুক এট দিস স্ট্রাকচার, তোমার কি কোনো কিছু মাথায় হঠাৎ করে ক্লিক করে যে এটা তো কিসের মতো দেখতে মনে হচ্ছে? কিসের মতো দেখতে মনে হয় তোমার কাছে, নাকি একেবারে আনকোরা পাঁচ নতুন ট্রানজিস্টর। 5 ট্রানজিস্টরের মতো দেখতে মনে হচ্ছে? স্যার না স্যার ভুলে। হ্যাভ ইউ সিন স্যার এনি লেস, পার্ট? স্যার লেস, তুমি কি কখনো এই অংশটা দেখছো আগে কোথাও? স্যার লেস, স্যার এই লেচে দেখছিলাম না স্যার স্যার। একটু আগে স্যার এটা দেখছি। এতে দেখছো? না স্যার একটু আগে স্যার এটা দেখছি, এই যে কি এতে ছিল জিনিসটা স্যার। কি? আমি সিরিয়াসলি, আমি দুঃখে হাসি, কান্না কান্না তো করে লাভ নাই। আমি স্মাইলিং বেসিক্যালি, আর কি করবো আর। এই যে আমি যে কি পড়াচ্ছি আমি নিজেও জানি না যে কাদেরকে পড়াচ্ছি। স্যার র্যামে 60 আসছে রে বাবা। দিস ইজ জি দ্য স্যার র্যামে দেখছি। র্যাম তো একটা, র্যাম তো 4টা দেখছো, কোন র্যামে দেখছো? হ্যাঁ জি স্যার এটা র্যামে গতকাল দেখছি। পড়ানো হয়েছে, মানে তুমি গতকাল না গত ক্লাসে পড়ানো হয়েছে? গতকাল নিত নাকি না গত পরশু দিন? জি স্যার গত ক্লাসে স্যার পরশু দিন দিন আগে স্যার, গত পরশু দিন। তো এত তাড়াতাড়ি যদি হারিয়ে যায় ক্লাসে, যে মনোযোগ দিয়ে না শোনো তাহলে কেমন হবে? ওকে, so this is the structure here. So this is very similar to 60 SRAM. So read write operation is exactly as 60 SRAM. Data store হচ্ছে এখানে, আর নিচের এই অংশটা হচ্ছে সার্চ এন্ড ম্যাচ, যে ডাটাটা এখানে আছে কি নাই সেটা খুঁজে বের করার জন্য। সো রিড রাইট অপারেশনটা তুমি 60 SRAM এ দেখে নিও কিভাবে করে। সো দিস ইজ এক্স্যাক্টলি সেম এজ দ্যাট ওয়ান। নাও সার্চ এন্ড ম্যাচ কিভাবে হবে বলে, ডাটা স্পেসিফিক কোনো ডাটা এইখানে, এখানে দিস অনলি ওয়ান বিট, তাহলে এই বিটটা এখানে আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। সো হোয়াট, so first thing you do is make them all 0. So word line 0 মানে হচ্ছে এরা ডিসকানেক্ট হয়ে আছে। তাহলে যেহেতু আমি সার্চ করতেছি তার মানে এখানে ডাটা স্টোর করা আছে। I want to know if it is the right data. So let's say ডাটা স্টোর করা ডাটা হচ্ছে 1, তাহলে যে ডাটাটা এখানে স্টোর করা আছে সেটা হচ্ছে 1। তাহলে এই ক্যাশ মেমোরির এই স্পেসিফিক সেলে আমরা 1 স্টোর করে রাখছি। and word bit bar 0, তাহলে এটা 0, word line 0, bit bar 0. So now you pre-charge the match line to high, তো এটাকে হাই করে রাখতেছো। দিস ইজ অলসো প্রি-চার্জ, ম্যাচ লাইনের সাথে ওই যে প্রি-চার্জ মেকানিজম ফাই দিয়ে যেটা করা ছিল সেরকম থাকবে। নাও ইউ থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এ 1, যদি এখানে তুমি যদি মনে করো যে এখানে 1 স্টোর করা আছে, তো তুমি কি করো, বিটে দিবা ডাটা বার আর বিট বারে দিবা ডাটা। তুমি যেটা ধারণা করতেছো, ধারণা ভুল হইতে পারে আবার সঠিক হইতে পারে, সঠিক যদি হয় তাহলে পেয়ে গেলা, আর যদি ভুল হয় তাহলে ভুল জায়গায় খুঁজছো, আরেক জায়গায় তার পরবর্তী জায়গায় খুঁজো। So it didn't. So if your expectation is wrong, that means it will not match. If your expectation is correct, it will match. So assume আমি ধরে নিলাম যে এখানে 1 স্টোর করা আছে, তাহলে বিটে কি দিব, ডাটা বার। ডাটা বার মানে হচ্ছে 0 দেবো, তাহলে বিটে আমি 0ই রেখে দিব। আর বিট বারে দিব ডাটা, যেহেতু আমি ধরে নিচ্ছি ডাটা সমান 1, তাহলে বিটে আমি দিচ্ছি 1। তাহলে বিটে আমি রাখতেছি ডাটা বার হুইচ ইজ 1 এর অপোজিট হচ্ছে 0, আর বিট বারে রাখতেছি ডাটা, ডাটাটা হচ্ছে যেহেতু 1, বিটে দিলাম 1। ওয়ার্ড লাইন কিন্তু এখনো 0 হয়ে আছে, ম্যাচ লাইন 1 হয়ে আছে। If data matches the stored value, then the match line will stay high. And if data doesn't match, a match line becomes 0. কিভাবে হচ্ছে জিনিসটা বলে, আমি এখন বিটে দিয়ে রাখছি 0, বিট বারে দিয়ে রাখছি 1, ওয়ার্ড লাইনে আছে 0, ম্যাচ লাইনে হচ্ছে হাই 1। সো ইফ ডাটা স্টোর, আমি ধারণা করছি ডাটা হচ্ছে 1, এমন যদি আসলে 1 যদি থাকে, তাহলে এই 1 এর কারণে দিস মসফেয়ার উইল স্টে হাই অর অন, আই এম সরি, আর এখানে 1 মানে হচ্ছে এটা 0। সো এই 0 এর কারণে এই মসফেয়ার উইল হ্যাভ ডিসকানেক্টেড অর অফ থাকবে। তাহলে এই 1টা যদি এখানে আসলে 1 থাকে তাহলে এটা অন থাকবে,
এই মসফেটটা অফ থাকবে। এখন এই বিট লাইনে যেহেতু 0 আছে, এই 0 এখান থেকে এখানে আসতে পারবে, এবং এখানে যখন আসবে তাহলে এটাকে অফ করে দিবে। আর অফ করে দিলে এইটা চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। সো দ্যাট আর ম্যাচড। আমি যেহেতু 1 ধরে নিছি এবং 1 স্টোর করা ছিল, তাহলে ম্যাচ লাইনটা হাই থেকে যাবে, ইট উইল নট চেঞ্জ। নাও লেটস সে আই অ্যাসিউমড ডাটা স্টোর করা ডাটা হচ্ছে 0। তাহলে আমি যদি মনে করি স্টোর করা ডাটা হচ্ছে 0, তাহলে আমার বিটে কি থাকবে? ডাটা বার। আমি যেহেতু ধরে নিচ্ছি ডাটা আছে 0, তাহলে বিটে থাকবে 1 ডাটা বার, আর বিট বারে থাকবে ডাটা হচ্ছে 0। কিন্তু ইন রিয়ালিটি এখানে আছে 1, তাহলে এই মসফেটটা হাই, এটা অন, এটা 0, এটা হচ্ছে অফ। তাহলে এখন এই 1টা এখান দিয়ে এসে এখানে আসবে, এবং আসলে এই নিচের মসফেটটাকে এটা কি করে দিবে? অন করে দিবে। দিস উইল গেট টার্ন অন। কেন? বলে এই 1 এর কারণে এই মসফেট অন, আর এই বিট লাইনে আমি যেহেতু 1 দিয়ে রাখছি, সেই হাইটা এখানে এসে এটাকে অন করে দিবে। এখন ম্যাচ লাইনের সাথে গ্রাউন্ডের কানেকশন হয়ে গেছে, তাহলে ম্যাচ লাইনটা 0 হয়ে যাবে। সো ইফ ইট ডাজন্ট ম্যাচ, ম্যাচ লাইন গোস টু 0। তাহলে আমি ধরে নিয়েছিলাম ডাটা স্টোর করা আছে 0, কিন্তু অ্যাকচুয়ালি আছে 1। তার মানে আমি যেটা ধারণা করছিলাম সেটা ভুল ছিল। তাহলে ভুল থাকলে ম্যাচ লাইনটা 0 হয়ে যাবে, আর ঠিক থাকলে ম্যাচ লাইনটা হাই থাকবে। তো ম্যাচ লাইন যদি হাই থাকে তাহলে বুঝবো যে আমি যা ধারণা করছিলাম সেটাই ঠিক আছে, তাহলে ডাটা এখানে আছে। কথা বোঝা গেছে? দ্যাটস হাউ উই সার্চ। কোনো কোশ্চেন? ওকে, সো দিস ইজ দ্য হোল থিং ইজ ওয়ান সেল, একটা ক্যাম সেল, কি বলে এটাকে, ক্যাশ মেমোরির একটা সেল। The organization is very similar to RAMs, like this, but except extra 1 bit হচ্ছে কি একটা ম্যাচ লাইন বলে আলাদা একটা আছে। প্রত্যেকটা ওয়ার্ডে বা প্রত্যেকটা অ্যাড্রেসে একটা করে ম্যাচ লাইন আছে, যেই ম্যাচ লাইনটা সবগুলা বিটের সাথে কানেকশন আছে। So if for some reason let's say I want to match the cache, এই 32 বিটের সবগুলাই আমি ম্যাচ করতে যাচ্ছি, তাই না? একটা ডাটা বলতে 32 বিট পুরোটা, এই 32 বিটের ডাটা সবগুলা যা আছে, যদি যে কোনো একটা বিটও যদি মিসম্যাচ হয়, তাইলে এই ম্যাচ লাইনটা 0 হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা বিট যদি ম্যাচ করে, আমি আমার গ্যাস যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি ঠিক থাকে, আমি যা ধারণা করছি সেটা যদি অ্যাকচুয়ালি এখানে থাকে, তাহলে ম্যাচ লাইনটা হাই থাকবে। তাহলে আমার এরকম না ইন্ডিভিজুয়ালি একটা একটা বিট চেক করা লাগবে না, আমি যেটা চেক করতে যাচ্ছি all 32 bits I could check in one shot, and if I see the match line is high, that means my guess or my estimation is correct, তার মানে আমার এই অ্যাড্রেসে ডাটাটা আছে। কথা বুঝতে পারছো? Okay, so that's what is being written on this left side. Normally we do multiple matches. We want all bits in a search word to match corresponding bits in a row. If only a single bit in a row does not match, it can pull the match line to 0. তাহলে যদি বিট লাইন 1 বা বিট লাইন 8 বা বিট লাইন 17 যে কোনো একটা বা 5 যে কোনো একটাও যদি অফ ম্যাচ না করে, তাহলেই ম্যাচ লাইনটা 0 হয়ে যাবে। একাধিক বিট ম্যাচ না করলে তো হবেই। ওকে, সো দ্যাটস হাউ দ্য ক্যাশ মেমোরি বিং ইউজড। এটা আরো অনেক ডিটেলস আছে, তোমার আর্কিটেকচার পড়লে বা ইয়েতে হয়তো মানে হয়তো কিছুটা কভার হইতে পারে, কিন্তু আর্কিটেকচারে মোস্টলি কভার হবে। ওকে, এই পর্যন্ত এই ডিজাইন স্টেট অফ এসএম। আই এম গোনা স্কিপ দ্যাট ওয়ান। এসএম এর ডিজাইনের যে সাইজিং গুলা সেটা। তো তোমাদের কোনো কোশ্চেন আছে? আমি রিভিউ করে দিচ্ছি আবারও। সো লেটস সে ইফ উই স্টার্ট উইথ দ্য RAM, we different types of RAM, sorry, if it has the memory, we have different types of memory. Memory বলতে আমরা we mean the primary memory, so it's a RAM and ROM only, not the কি বলে registers, not the hard disk, not the magnetic tape. যদিও those are part of the memory hierarchy. এবং different types of RAMs and ROMs are defined discussed in here. এগুলো ডিটেইলস গুলো তোমরা আরো একটু মরিস মেনো তো শিখছো, তারপরে তোমার মাইক্রোপ্রসেসরও শিখবা বা শিখছো, আর কিছু ভবিষ্যতে যদি এমএস করতে তখন ডিজাইনটা শিখবা। এখানে বেসিক স্ট্রাকচারটা দেখানো হচ্ছে ইন্ডিভিজুয়ালি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল 60S RAM,
তোমাদের মরিসম্যানের বইতে দেখবা যে এইটা দিয়ে এইভাবে তৈরি করে না, এটা ফ্লিপ ল্যাচ দিয়ে তৈরি করা আছে, which is even more involved, মানে মসফেট আরো বেশি লাগবে। So and then you have the regular structure. You have the DRAM, 40 DRAM, 3T DRAM, 1T DRAM, and then we went to ROM cell and the PROM, and we have discussed the EPROM and the EEPROM. And then after that we have discussed about the CAM cell or the content addressable memory, which is being used for the cache and its structure, how do we do search and match, and then we have shown the regular organization of it. Okay, that's basically for the memory. কোনো question আছে তোমাদের? So I have another half an hour. I'm going to cover some part of the testability and then I'll let you go. কারণ এটা কভার করতে না পারলে টেস্টাবিলিটি সাধারণত আমার লম্বা সময় লেগে যায়। তো যতটুকু পারি চেষ্টা করবো আজকে এবং আগামী ক্লাসের ইন ক্লাস অ্যাসাইনমেন্টের পরে যতটুকু সময় পাওয়া যায়। তো এই পর্যন্ত যা আছে সেটা হচ্ছে তোমার ইন ক্লাস অ্যাসাইনমেন্ট, টেস্টাবিলিটি ইন ক্লাস অ্যাসাইনমেন্টে থাকবে না। ক্লিয়ার? অলরাইট, তাহলে আমরা টেস্টাবিলিটি বলতে শব্দটা কি শুনছো কেউ আগে কখনো? হ্যাভ ইউ হার্ড অফ ইট? হোয়াট ইজ দ্য মিনিং অফ টেস্ট? খাবারের কি স্বাদ হইলো, এটাই কি সেটা? হ্যাঁ, আমার কথা কি শোনা যায় নাকি না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই টেস্ট শব্দের অর্থ কি? খাবারের স্বাদ? না স্যার, এটা এটা কি? ওয়ার্কিং, এটা ঠিক মতো কাজ করছে কি না সেটা বলতে। চেকিং, রাইট? Okay, so testability, ability to test. So testability is actually how easy to check. So from this one, the word comes in the DFT, design for testability. একটা ডিজাইনকে কত সহজে টেস্ট করা যায়, সরি একটা সার্কিটকে কত সহজে টেস্ট করা যায় সেটাকে সামনে রেখে টেস্টিং পারপাসটাকে সহজ করার জন্য যে ডিজাইনটা করা হয় সেটা হচ্ছে ডিএফটি, ডিজাইন ফর টেস্টাবিলিটি। ডিএফটি ইজ এ হট ফিল্ড, is another of the VLSI fields, and you could, if you want to, you can become a DFT engineer and you will sell like hotcake in worldwide market. DFT engineer খুবই shortage, আমাদের দেশে অলমোস্ট নাই বললেই চলে। ওকে, আমাদের দেশে ডিমান্ড আছে এটার? অবশ্যই ডিমান্ড আছে, থাকবে না কেন? ইঞ্জিনিয়ার পাইলে কাজে লাগাবে, না পাইলে কাজে লাগবে না। তাহলে test time. So let's look at some basic fundamental of testing. তারপরে আমরা ডিএফটি তে যাব, বা তারপরে আমরা টেস্টাবিলিটি তে যাব, তারপরে ডিএফটি তে যাব। So first let's look at the test time. Why do we need to know how much does it take to test an IC? একটা আইসি টেস্ট করতে কতক্ষণ সময় লাগে? তোমরা ভেরিলগ কোড লিখছো ল্যাবে, তাই না? এবং সেটা টেস্ট বেঞ্চও লিখছো। তোমরা যখন একটা মার্কস 2 to 1 মার্কস লিখছিলা, ভেরিলগ কোড বানাইছিলে, সেটাকে টেস্ট করার জন্য একটা টেস্ট বেঞ্চ ইউজ করছো না? জি স্যার। ইয়েস স্যার। এই টেস্ট বেঞ্চে কি ছিল, মানে টেস্ট বেঞ্চের উদ্দেশ্য কি ছিল? Why did you write the test bench? তোমরা ল্যাব করার পর একটা যদি time বলতে না for পারো, তোমাকে ইন্টারভিউ বোর্ডে তো এটাই জিজ্ঞেস করো, তুমি কি করছো? বলে আমি ভেরিলগ লিখছি। তুমি কি করছো? আমি ভেরিলগ টেস্ট বেঞ্চ। তুমি লিখছো কেন? তুমি বসে থাকো চুপ করে, তাই? একটা টাইম পর চেঞ্জ হচ্ছে কিনা সেটা চেক করি আর কি। এই কথা বললে তোমার চাকরিটাই হবে না। ইটস ভেরি সিম্পল। তুমি যে ভেরিলগ কোডটা লিখছো সেটা ফাংশনালি কারেক্ট কিনা এটা চেক করো। এই জন্য টেস্ট বেঞ্চ দিচ্ছ, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না স্যার। তাহলে এখন ফাংশনালি ঠান্ডা হয়ে যাবে তো বাবা। তাহলে ফাংশনালি কারেক্ট বোঝার জন্য তুমি কি টেস্ট বেঞ্চ কিভাবে লিখছো? So let's say I have a circuit, 2 to 1 marks circuit, যেহেতু তোমরা ল্যাবে করছো, মাল্টিপল টাইম তুমি দেখছো, থিওরিতেও দেখছো, 2 to 1 মার্কসের মধ্যে তোমাদের ভালো ধারণা আছে ধরে নিলাম। Forget that 2 to 1 marks. Let's say you have a 2 input NAND gate. দেখছো তো এটা নাকি না? দেখো নাই? হ্যাঁ, আর you জি here স্যার। or not? না সব ঘুমাইতে? ইয়েস স্যার। So this is a 2 input NAND gate.
এখন তোমাকে আমি বললাম তোমাকে 2 ইনপুট NAND গেট বানিয়ে দিলাম, এখন বলো তো এটা কাজ করে কিনা, প্রমাণ কি? স্যার ট্রুথ টেবিল অনুযায়ী স্যার হয় কিনা স্যার ডায়াগ্রামে সেটা চেক করবো। ট্রুথ মানে টেবিলে কি থাকে? ট্রুথ হোয়াট ইজ টেবিল ট্রুথ ছিল বিট টেবিল? কয় বিট সেই অনুযায়ী স্যার, মানে বিট ট্রুথ যেই টেবিল কয়টা কি সেই কয়টা। রিপ্রেজেন্ট করে? ট্রুথ টেবিলটা কি রিপ্রেজেন্ট করে? স্যার 0 1। 0 1 স্যার রিপ্রেজেন্ট করে? হ্যাঁ ওইটা হচ্ছে স্যার ইনপুট মানে অনুযায়ী আউটপুট ঠিক আসবে কিনা সেটা। ইনপুট। ইনপুট অনুযায়ী আউটপুট, ইনপুট ইনপুট কি আর আউটপুট কে? মানে তোমার এটা 2 ইনপুট এই NAND গেটের ট্রুথ টেবিল তোমরা লিখতে পারো, তাই না? না পারো না? স্যার পারি স্যার এটা। জি স্যার। মুখস্থ করছো, স্যার যেমনি বলছো ওইভাবে শিখাইছে, মুখস্থ করছো, কিন্তু এটা কি কাজে লাগবে, কেমনে কাজে লাগবে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কখনো করো না। So let's say I have two input X and Y, and you want to write a truth table of it. What should I do first thing? কি করবো ফার্স্টে? আমি ট্রুথ টেবিল লিখতে যাচ্ছি, কি করব? স্যার মানে 2 টু দি পাওয়ার n, মানে যেই কটা হবে যেমন x y 2 বিট, তো তার মানে 4 ধরনের, So, 4 রকমের হতে so পারে you আর are কি। coming with that number of 2 to the power n. So input যতটা আছে ততটা তোমার কম্বিনেশন থাকতে হবে, এই তো? জি স্যার। So if one of them is missing, so what? আমি একটাকে কম্বিনেশন চেক করলাম না, অসুবিধা আছে কোনো? আছে তাহলে কি স্যার। বলতে পারবো যে আমার NAND গেট কাজ করে? স্যার সবগুলোই চেক বলতেই পারি। করতে হবে। কেন সবগুলো চেক করতে হবে? স্যার ওটা তো ভুলও থাকতে পারে স্যার, তাহলে তো Exactly. ন্যান্ড গেটের। So you have to do an exhaustive check or the test. তার মানে তোমার যদি দুইটা ইনপুট থাকে তাহলে তোমার 4টা কম্বিনেশন চেক করা লাগবে, এই তো? মানে সব ইয়েস কম্বিনেশন স্যার। সে কাজ করে কিনা। ইন্টারনালি NAND গেটের স্ট্রাকচার তোমরা দেখছো, গতকাল ল্যাবও করছো। হ্যাঁ, তার আগে ল্যাব এটা মানে কি বলে তোমার স্কিমেটিকও বানাইছো। সুতরাং তুমি ইউ শুড নো যে এনি এনি ওয়ান অফ দ্য মসফেট কুড ফেল এনি টাইম যদি ঠিক মতো ম্যানুফ্যাকচার না হয়। তাহলে আমাকে কম্বিনেশন অবশ্যই সবগুলো চেক করতে, তাহলে আমার যদি এখন এটা বলে আমি আই হ্যাভ এ ফুল অ্যাডার, সো দ্যাট মিনস ফুল অ্যাডার উইল হ্যাভ এ এক্স ওয়াই অ্যান্ড সিন, তাই না? তাহলে 3টা ইনপুট, তার ইয়েস স্যার। কম্বিনেশন 2 টু দি পাওয়ার 3 হুইচ ইজ 8, 8টা কম্বিনেশন চেক করতে হবে। এখন আমি যদি তোমাকে বলি 1 বিটের ফুল অ্যাডার তুমি 8টা কম্বিনেশন চেক করলে, 1 বিট ফুল অ্যাডার, ঠিক আছে। তুমি তো 1 বিটের ফুল অ্যাডার ডিজাইন করতেছো, তুমি করছো 32 বিটের ফুল অ্যাডার। 32 বিটের ফুল অ্যাডার ইনপুট কয়টা? হ্যাঁ, বত্রিশ ইনপুট বিটের হচ্ছে 32টা। 32টা ইনপুট, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক ছেলে আমার। ইউ সিরিয়াস? 1 বিট ফুল অ্যাডারের ইনপুট কয়টা? একটা। সরি স্যার, 32 বিট বলছেন না স্যার? জি। স্যার সিস্টেমটা যদি স্যার 32 বিট হয় তাহলে তো স্যার ইনপুট তো স্যার হচ্ছে 32 বিটই তো হবে স্যার। আমি সেই জিনিস ইনপুট কয়টা জানতে চাচ্ছি। স্যার ইনপুট কয়টা? হ্যাঁ, ইনপুট কয়টা? স্যার আমার কথা কি শোনা যায় না মনে হয়, না? না নয়েজ আসতেছে কোনটা? না স্যার ক্লিয়ার আছে। তাহলে 32 বিটের ফুল অ্যাডারের ইনপুট কয়টা? স্যার দেখো সিন একটা আর 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 স্যার সিন একটা আর চিন্তা করো কারবার। ডিজিটাল শেষ করে ফেলছো, ভিএলএসআই শেষ করে ফেলছো, মাইক্রোপ্রসেসর শেষ করে ফেলছো, ভেরি সিম্পল কোশ্চেন ইন্টারভিউতে আটকে গেছো। আর তোমরা বলো স্যার অনেক পড়াশোনা করলাম, চাকরিটা হইলো না। চাকরিটা কেমনে হবে? কার টাকা লাগছে তোমাকে চাকরি দেওয়ার জন্য? সিম্পল বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেনে যদি প্রবলেম হয়, কেউ জানো না 32 বিট ফুল অ্যাডারের ইনপুট কয়টা? নট এ সিঙ্গেল গাই হিয়ার। উলকাসেমি থেকে আমাদের কাছে পোস্ট আছে 34টা ওপেনিং। আই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল স্টুডেন্ট টু রেফার। কেন বুঝতে পারতেছো? হ্যাঁ, আমার কাছে 32টা 64টা ওপেনিং এর ফ্লায়ার আসছে, আমরা পোস্ট করে দিছি।
but I could not refer a single student. Do you know why? তোমার কোনো ধারণা আছে কেন? দেখো 20, 5, 9, 15 তোমরা সার্কিটও করছো, লেআউটও করছো। এটা হচ্ছে লেআউটেরটা, এগুলো সব সার্কিট। কেন আমি তোমাকে এবং আমি দুঃখ করে আমার বসকে জানাইছি। কিছু করার নেই। কি করবো এখন বলো? দ্যাটস দ্য রিজন। তোমাকে এইমাত্র আমি বললাম যে এক বিট ফুল অ্যাডারে ছিল 3টা ইনপুট, এক্স, ওয়াই এন্ড সিন। আর তোমাকে জিজ্ঞেস করার সাথে যে 32 বিট ফুল অ্যাডার, তুমি তো বেরিলগ লেখছো কোড এবং ফুল অ্যাডারের বিভিন্ন রকমের ডিজাইন তুমি শিখছো, রিবল ক্যারি, ক্যারি সেভ হেড, ক্যারি লুক হেড, হ্যাঁ, ক্যারি সেভ, স্যার ক্যারি সিলেক্ট, অনেক কিছু স্যার শিখছো। সিন আর হচ্ছে স্যার মানে দুইটা ইনপুট থাকবে স্যার। 2টা ইনপুট, 32 বিটে 2টা ইনপুট থাকে। ভয় ভয় ভয়, এই তো প্রবলেম। লেটস লুক এট এ ভেরিলগ স্ট্রাকচার, যেটা ওই সেমিস্টার শুরুতে যেটা পড়ে আসছিল। এটা কয় বিটের ফুল অ্যাডার বাপ? স্যার 4 বিটস। ইনপুট কয়টা আছে এখানে? স্যার 2টা স্যার। 2টা কি কি? স্যার এক্স আর ওয়াই স্যার। রাইট, তাই তো লেখা আছে, দেখতেই পাচ্ছ, আচ্ছা, তাই না? এক্স না স্যার, এক্স থেকে সিনে 3 তো পয়েন্ট স্যার, সরি মানে স্যার, 4টা। হচ্ছে 4টা ইনপুট, তাই দেখতে পাচ্ছি এখানে, আমি হাইলাইট করে রাখলাম, তারপর না দেখতে স্যার, না পাচ্ছ স্যার, না? এখানে 1 2 3 4 5 মানে এক্স 6 7 4টা 8 স্যার, ওয়াই 9টা 4টা। স্যার। 8টা আর ইনপুট কয়টা? একটা প্রশ্ন আর হচ্ছে এইরকম, স্যার তুমি 9টা অ্যান্সার স্যার, দিতে 9টা হবে। স্যার, 9টা স্যার, 9টা তোমার স্যার। নাম কি বলে? আমার বাড়িতে স্যার ওই কি বলে ভাষান্তরে। স্যার 9টা স্যার। হোয়াই ডিড ইট টেক দ্যাট লং? মানে তো আমি কি বললাম তোমাদের এতদিন? স্যার থার্ড। ইটস নট দ্যাট লং, খুব বেশি দিন আগের নাকি এই ছবি? স্যার ক্লাসে 65টা আসো স্যার, আর তাহলে যাও। স্যার 32 বিটে স্যার 65টা হবে স্যার। এখন আমাকে বলো তোমার চাকরিটা কি হয়েছে বলো তো, তাই মনে হয়? না শুড আই স্যার। রেফার ইউ অ্যাকচুয়ালি? না স্যার। আমার তো ইজ্জত সম্মান বলে একটা কথা আছে নাকি নাই? জি স্যার। স্যার 65 হবে স্যার, 32 বিটে স্যার। প্রশ্ন হচ্ছে আমার এতক্ষণ গোতানো লাগলো কেন? এই প্রশ্নের উত্তরটা স্যার কি সাথে স্যার সাথে বলা জানি উচিত? স্যার, কিন্তু স্যার, জি স্যার কি জানি, কিন্তু স্যার, কিন্তু কি স্যার বলো, কিন্তুটা কি? হবে কি হবে না স্যার সেই। ওকে, ইন্টারভিউ বোর্ডে গিয়ে আবার চুপ করে থেকো, চাকরিটা হবে। বলে আমি আমার পেট ভর্তি বিদ্যা গিজ গিজ করতেছে, যখন জিজ্ঞেস করুন আমি কোনো উত্তর দিব না, কারণ আপনার এটা জানার দরকার নাই, বা আমি মনে করি আমি ঠিক আছি, কিন্তু আপনাকে বলবো না। চাকরি দিবে না কি গো? স্যার আসলে একটু বলে, কনফিউশন আমার হয়ে যায় স্যার কোম্পানি এখানে। আমাকে দিবে না কেন? আমার কোম্পানি তো, আমি কোম্পানি দিব, আমি চাকরি করবো। গুড লাক। এনিওয়ে, খামাখা আমার মেজাজ খারাপ করে লাভ নেই। সামনে আগে যাই সেটাই বলো, নর্মাল রেগুলার স্ট্রাকচার পড়ানো সেটাই বলো, আমাকে পেঁচায় ফায়দা নেই। ওকে, সো কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমার যদি ইনপুট থাকে n সংখ্যক, দেয়ার উইল বি এ কম্বিনেশন অফ 2 টু দি পাওয়ার n, and each if যদি এক একটা কম্বিনেশন চেক করতে আমার 0.1 মাইক্রোসেকেন্ড সময় লাগে, ইটস ভেরি স্মল। 0.1 মাইক্রোসেকেন্ডে তুমি ম্যানুয়ালি অবশ্যই পারবা না, এটা অবশ্যই মেশিন দিয়ে করতে হবে। যদি 0.1 মাইক্রোসেকেন্ড সময় যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমার 32টা ইনপুট থাকলে 7 মিনিট সময় লাগবে, 40টা ইনপুট থাকলে 30 ঘন্টা, আর যদি 64টা ইনপুট থাকে, ওই যে ফুল এডারের কথা বলতেছে, 65 ইনপুট, 64 না, তাহলে 65 ইনপুট হলে না ডাবল হয়ে যাবে, 500 সেঞ্চুরিজ। সো দিস এন অ্যাবসার্ড কথাবার্তা। এক একটা বিট বাড়া মানে হচ্ছে, ইনপুট এক বিট বাড়া মানে হচ্ছে এই সময়টা ডাবল হয়ে যাওয়া, ডাবল। 2 টু দি পাওয়ার 31 and the 2 to the power 32, ডিফারেন্স কতটুকু? সিম্পলি ডাবল, একটা আর একটা
2 to the power 31 is half of 2 to the power 32. এক একটা বিট বাড়তেছে, কম্বিনেশন ডাবল হচ্ছে। সো তোমাদের ইনপুট যেসব আইসি আমরা মার্কেটে ছাড়তেছি, রিয়েল লাইফ আইসি, দোজ হ্যাভ ইনপুটস অফ হান্ড্রেডস অফ দেম, 200 থেকে শুরু করে 500 600 এরকম। তো ডেফিনেটলি এটা দিয়ে আবার টেস্ট করে জীবনে কোনোদিন শেষ করা যাবে, ওই মার্কেটে আসবে না। সো দিস ইজ ইম্পসিবল। এটা যদি তুমি বলেছো মাইক্রো সেকেন্ডে করবো না, আমি 0.1 মাইক্রো সেকেন্ডে করবো, ন্যানো সেকেন্ডে করবো, ঠিক আছে, অসুবিধা নেই। 0.1 মাইক্রো সেকেন্ড মানে হচ্ছে 100 ন্যানো সেকেন্ড, 100 দিয়ে ভাগ করো, অসুবিধা কি? বলে 100 দিয়ে ভাগ করলেও তো 5 সেঞ্চুরি লাগতেছে 64-এ। বলে এটাও মার্কেটে যাবে না। এটা কম্বিনেশনাল সার্কিট, জাস্ট সিম্পল ইনপুট। নাও ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট, দ্যাট মিনস ইউ হ্যাভ ফ্লিপ ফ্লপস ইনসাইড, এন্ড দিস ইজ নর্মাল। ফ্লিপ ফ্লপ অবশ্যই থাকবে আমাদের সার্কিটে, ফ্লিপ ফ্লপ ছাড়া আমরা আরটিএল ডিজাইন করতেই পারি না। তাহলে প্রতিটা ফ্লিপ ফ্লপের এক একটা স্ট্যাটাসের জন্য এক একটা ইনপুট এক্সট্রা। তাহলে ইনপুট প্লাস ইন্টারনাল মেমোরি সেল, মেমোরি সেল বলতে জাস্ট ফ্লিপ ফ্লপস, আর কিছু না। আর র্যাম রম থাকলে তার কোনো কথাই নেই, তাহলে স্ট্যাটাস চেঞ্জ হতে থাকবে। সো এন ইনপুট এম মেমোরি এলিমেন্টস, এম এলিমেন্ট বলতে একটা ল্যাচ বা একটা ফ্লিপ ফ্লপ বা এক বিটের মেমোরি বিট এরকম। তাহলে 28 আর 20টা যদি একত্র হয় তাহলে 6 মাস। সো দিস ইজ সিরিয়াসলি ইস্যু। এবং এটা তুমি, আমি তোমাকে যে এই সময় যেটা দিলাম, এটা তুমি ম্যানুয়ালি কেউ করতে পারবে না, পারবে নাকি? তোমরা যে ডিজিটাল ইলেকট্রনিক্স না স্যার, আইসি বসাইছে চেক করছিলা, মাইক্রো সেকেন্ডে চেক করছিলা? না স্যার, সুইচ অন অফ করতে করতে এক একটা অন করতে করতে এক এক সেকেন্ড গেছে গা, এক এক সেকেন্ডের তাই বেশিও না? যেতে পারে। Exactly. So this is not a manual. This is on the machine. So test time is huge. এটা you could laugh. তুমি বলতে ইম্পসিবল স্যার, কি আমাদের সাথে গাঞ্জা খেয়ে কথা বলতেছে? বলে নো, দ্যাটস দ্য ফ্যাক্ট। তাহলে কি করতে হবে? বলে দেয়ার মাস্ট বি এ ওয়ে সো দ্যাট আই ক্যান চেক। যে তোমরা একটু আগে বলছিলা যে আমার ন্যান্ড গেটে, টু ইনপুটের ন্যান্ড গেটে আমাকে কম্বিনেশন 3টা টেস্ট করলে হবে না, 4 নম্বরটাও টেস্ট করা লাগবে, নাহলে আমি বলতে পারবো না এটা কাজ করে কি করে না। এবং দ্যাটস দ্য কেস। Anyone who sells the IC has to tell to the market, পাবলিকলি এটা অ্যানাউন্স করে দিতে হবে যে আমার এই আইসির এত পার্সেন্ট আমি টেস্ট করতে পারছি, এবং ওই পার্সেন্টেজ কত পার্সেন্ট চেক করতে পারছে তার উপর নির্ভর করে মার্কেটে সেটা ভায়াবল হবে কি হবে না, ইটস গোইং টু বি গেট দ্য মার্কেট অর নট, মানুষ এটা কিনবে কি কিনবে না। তাহলে হাউ ডু উই সলভ দিস প্রবলেম? এটা এটা ধোলাইখাল মনে করো না, নীলক্ষেত মনে করো না, এই কি বলে এটাকে, জিঞ্জিরা মনে করো না। আমি বানাইলাম আর আউট দ্য ডোর, ইউর অন ইউর ওন, কাস্টমার ইজ অন ইউর ওন। কাস্টমারের কিনা সারলেও তো কাস্টমারের সাথে কোনো সম্পর্ক নেই, বলে এরকম হলে ওয়ার্ল্ড মার্কেট চলবে না। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করবা না, বাংলাদেশে যে অ্যাবনর্মাল কেস। নর্মাল কেস হচ্ছে তোমার যদি মার্কেটে কোনো একটা রেপুটেশনে সামান্য একটা স্পট পরে তোমার মার্কেটে ধস নামে বিলিয়ন্স অফ ডলার্স, নট মিলিয়ন, বিলিয়ন, বি দিয়া। জানো তো এটা নাকি না জানো না? হ্যাঁ, স্যার কথা জানি কি স্যার। বুঝতে পারছো না? এগুলো দেখো নাই কখনো? Any idea in the world how the world is running? তাহলে দুই একটা দেখাই দিলে হবে। দেখো, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই দেখাচ্ছি তোমাকে। একটা এনভিডিয়া আর একটা টেসলা। এনভিডিয়া একদিনের মার্কেট চেঞ্জ 3%। 3% মানে কত? 400 বিলিয়ন ডলারের তার মার্কেট ক্যাপ। এটা 3% ইনক্রিজ হয়ে 400 তে গেছে। কত পার্সেন্ট, কত বিলিয়ন পার্সেন্ট, না বিলিয়নে বাড়ছে না মিলিয়নে বাড়তেছে, কোনটা? এটা কি স্যার বিলিয়নে স্যার। বিলিয়ন। টেসলা কমছে কত পার্সেন্ট? 3% কমছে। কমে কততে নামছে? বলে 583। তার মানে ছিল কত? ইমাজিন। বলে এগুলো তো ছোট কোম্পানি, বড় কোম্পানিতে যাই। This is in the range of trillion, not a billion. It has reduced by 0.04%. চিন্তা করতে পারো কতটুকু কমছে? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন।
এটা 0.63% বাড়ছে, মানে কত বাড়ছে বুঝতে পারতেছো? দ্যাটস হাউ ইট ওয়ার্কস। মার্কেট এইভাবে চলে। সো হোয়াট আই ওয়াজ সেইং যে তোমার রেপুটেশনের জন্য কোনো প্রবলেম না আসে, ওটা দেখাবো একটু পরেই। সো বেসিক প্রবলেম হচ্ছে ফাইন্ড এ সেট অফ টেস্ট ভেক্টর। টেস্ট ভেক্টর বলতে কোনগুলো? ওই যে তুমি যে ন্যান্ড গেটের কম্বিনেশনগুলো দিছিলে, 4টা কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1, দ্যাটস হোয়াট উই কল টেস্ট প্যাটার্নস। টু অবজার্ভ দ্য ডিফারেন্স বিটুইন এ গুড অ্যান্ড ফল্টি পার্ট। যদি ভালো পার্ট হয় তুমি 0 0 0 1 1 0 1 1 এ দিলে ওই ন্যান্ড গেট বলে দিবে আউটপুটে কি আসবে, ওটা দেখে তুমি বলবা ও দিস ইজ এ গুড ন্যান্ড গেট। যদি রেজাল্ট ঠিক মতো না আসে তুমি বলবো যে ফল্টি, কেন? তুমি জানো না গুড কোনটা ইনভ্যালিড কোনটা, তাই না? and that's how it works. This is আমার প্রবলেম, এই প্রবলেমটা সলভ করতে হবে। তো টেস্ট জেনারেট ইজ এ ফল্ট স্পেসিফিক, একটা ফল্ট আছে কিনা সেটার উপর ভিত্তি করে আমি টেস্ট এই প্যাটার্নগুলো জেনারেট করি। টেস্ট প্যাটার্নগুলোকে আমরা বলি টেস্ট ভেক্টর। সো গিভেন এ ফল্ট, যদি একটা ফল্ট আমি ধরে নিই যেখানে আছে, তাহলে সেটাকে চেক করতে হলে আমার কোন ভেক্টরটা লাগবে। এই আমরা জিনিসটাকে সিনারিওটাকে উল্টাই দিছি। তোমরা কি করতে, বা তোমার আমরা এতদিন তোমাদেরকে কিভাবে শিখেছি, বলে তোমার একটা সার্কিট আছে, ইনপুট এতগুলা, সব কম্বিনেশন চেক করো, তাহলে বলতে পারবে এটা ঠিক আছে। এখন বলবো না, যে আমার ওই সার্কিটের ভিতর, সার্কিট তো তুমি ডিজাইন করছো, সুতরাং সার্কিট সম্বন্ধে তুমি ভালো জানো কোন জায়গায় কোন তার কি কি অবস্থায় আছে। বলে আমি ধরে নিলাম এই স্পেসিফিক নোডে একটা ফল্ট আছে, এই যে ফল্টটা কি, এটা 0 অথবা 1, আমাদের আর কোনো সিগন্যাল আছে নাকি 0 আর 1 ছাড়া? আছে। আইসির ভিতরে কোনো তারের সিগন্যাল কি 0 1 ছাড়া কিছু আছে? না স্যার। না স্যার। তাহলে 0 1 এর ভিতরে যে কোনো একটাকে আমি ধরে নিলাম যে 0 থাকার কথা 1 আছে, বা 1 থাকার কথা 0 আছে, তার মানে দেশে ফল্ট। তাহলে যদি এরকম একটা ফল্ট থাকে, তো এটাকে চেক করার জন্য আমার কোন প্যাটার্নটা দরকার। So that's how we solve the problem. So we'll look into some example to find out. তাহলে ফার্স্ট হচ্ছে বেসিক প্রবলেমটা কি, এবং এটাকে আমরা কিভাবে এই প্যাটার্নগুলো জেনারেট করবো। যে ফল্টটা যদি আমি ধরে নিই, তাহলে ওই ফল্টটা টেস্ট করার জন্য কি করবো। ফর কম্বিনেশনাল সার্কিট প্রবলেম ইজ ডিফিকাল্ট বাট নোন অ্যালগোরিদমস, আমাদের কিছু স্পেসিফিক অ্যালগোরিদম আমরা আবিষ্কার করছি, এর দ্বারা এটা বের করতে পারি যে এটা কিভাবে করে। আর সিকোয়েন্সিয়াল সার্কিটে তোমাকে অবশ্যই তার কি করতে হবে, বলে এটা রিসার্চ এরিয়া শুধু না, এটা তোমার ওই যে কি বলে স্টেট ডায়াগ্রাম যেটাকে আমরা বলি, এক এক সময় এক এক স্টেটে থাকে মেমোরি গুলা, ফ্লিপ ফ্লপ গুলা, তাই না? সবসময় যে জিরোতে থাকবে এমন কথা নেই, কোনো সময় জিরো। আমার যদি 2টা ফ্লিপ ফ্লপ থাকে, 4টা কম্বিনেশনে থাকতে পারে, 3টা ফ্লিপ ফ্লপ থাকলে 8টা কম্বিনেশনে থাকতে পারে। এই যে স্টেট গুলো আমার জানতে হবে। এবং আমি যে ওই যে তোমাকে বলছিলাম যে ক্যারি পেন্ডিং না ক্যারি পেন্ডিং না, সিকোয়েন্সিয়াল ফুলেরা ডিজাইন করার সময় পিএলএ দিয়ে, তাই না? তো আমি যদি ক্যারি পেন্ডিং থাকে, যদি ইনপুট এরকম আসে, তাহলে আমি ওখানে চলে যাবো, স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলাকে মাথায় রেখে তোমাকে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন টেস্ট করতে হবে। সো দিস ইজ মাচ মোর কমপ্লেক্স। সো এটা মাথায় রাখলা যে কমপ্লেক্সিটি আসতেছে। এখন টেস্ট প্রসিডিউরটা কি, আমরা টেস্ট জেনারেট করব এবং সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে ডিজাইনটাকে ফার্স্ট অ্যানালাইজ করো, তুমি বোঝার চেষ্টা করো তোমার ডিজাইনটা কি কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক। অনেক সময় এরকম হতে পারে ইউ আর নট দ্য ডিজাইনার, ডিজাইন করে বললো যে আমারটা কাজ করে, তুমি চেক করে দেখো এটা ঠিক আছে কিনা। So you could be just simply a tester. তাহলে তোমাকে ডিজাইনটা বুঝতে হবে ফার্স্টে, দেন ইউ ক্রিয়েট দ্য টেস্ট ভেক্টর ফর ইচ ফল্ট। প্রত্যেকটা ফল্টের জন্য টেস্ট ভেক্টর তুমি জেনারেট করবে। আইসির ভিতরে যদি আমার ধরো 3টা নোড থাকে, তো প্রতিটা নোডের জন্য একটা করে ভেক্টর। নাও ইউ চেক দ্য ফল্ট কাভারেজ। ফল্ট কাভারেজ জিনিসটা কি, বলে আমার 100টা নোড আছে, তার মধ্যে আমি 95টা নোড চেক করতে পারি, তাহলে আমার ফল্ট কাভারেজ হচ্ছে 95%। আমার 100টা নোড আছে, আমি 50টা নোড চেক করতে পারি, আর ফল্ট কাভারেজ হচ্ছে 50%। আমার 100টা নোড আমি 99টা চেক করতে পারি, আমার ফল্ট কাভারেজ হচ্ছে 99%। এই ফল্ট কাভারেজের উপরে ভিত্তি করেই মার্কেটে এটা যাবে কি যাবে না ডিসাইড করে। কথা বুঝতে পারছো? আমি কতগুলো নোড চেক করতে পারি, কতগুলো ইন্টারনাল ফল্ট মানে আমার আইসিতে, তার উপর ভিত্তি করে। এবং যখন আমার ফল্ট কাভারেজ কি বলে এটাকে অ্যাকসেপ্টেবল রেঞ্জে আসবে, তখন এইখান থেকে আমি টেস্ট ভেক্টরটা জেনারেট করব। ওই টেস্ট ভেক্টরটা এবং আইসিটাকে আমি অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট, যে বলছিলাম মেশিন দিয়ে করা হয়, ওখানে পাঠিয়ে দিব। আমার ভেক্টর প্লাস মাই আইসি, ওই ভেক্টর দিব, আর আইসি কে দিলে সে আইসিতে ওই ভেক্টরগুলো রান করে দেখবে রেজাল্টটা ঠিক আছে না ভুল আছে, যেটা তুমি ম্যানুয়ালি করতা। তাহলে পার্সেন্টেজ অফ সিঙ্গেল স্টাকেট ফল্ট, আমি সিঙ্গেল স্টাকেট ফল্ট বলা হচ্ছে কেন, আমাদের সবগুলো নোডের ভ্যালু হয় 0 অথবা 1,
এটা যদি কোনো কিছুতে আটকে যায় তাহলে জিরোতে আটকে গেলে এটা 1 হবে না, যদি 1-এ আটকে যায় তাহলে 0 হবে না। And that's usually our case. So we call it a stuck at fault. এটা কোনো একটা ভ্যালুতে আটকে গেছে, যেমন শর্ট সার্কিট হয়ে গেছে কিসে, ভিডিওটির সাথে, তাহলে এটা সবসময় 1 থাকবে, 0 কখনো করা যাবে না। যেমন এই যে ন্যান্ড গেটের ছবি দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ তোরা? এই ন্যান্ড গেটে আমার 3টাই নোড আছে, ইনপুট 2টা, একটা আউটপুট। ইনপুটটা যদি 1-এ স্টাক হয়ে থাকে, আমি কি 0-0 বা 0-1 চেক করতে পারবো এটাতে? অথবা এটা যদি 0-তে স্টাক হয়ে থাকে তাহলে 1-0 বা 1-1 চেক করতে পারবো না। আর আমি যদি আউটপুটটা 1-এ স্টাক হয়ে থাকে তাহলে এখানে আমার 1-1 দিলে এই আউটপুটটা 0 হবে না। So this is stuck, and there's the stuck at fault. So it could get stuck at 0 or it could get stuck at 1. এখন আমার লাইন হচ্ছে এখানে মোট 3টা, প্রতিটাতে যদি এরকম 2টা করে স্টাক এট থাকে, টোটাল ফল্ট হচ্ছে 2n। তাহলে ইনপুট যেহেতু 3টা, এই NAND গেটের আমার ফল্ট হবে মোট 6টা। আমার আইসিতে যদি 100টা এরকম নোট থাকে, ফল্ট হবে 200টা। আমার আইসিতে যদি 1 মিলিয়ন নোট থাকে, আমার ফল্ট হবে 2 মিলিয়ন। কথা বুঝতে পারছো? আচ্ছা আমার সাথে? জি স্যার, জি স্যার। দিস সিরিয়াস। এবং এই জন্য তোমার পয়সা এত বেশি, কারণ এই এক একটা আইসি যে অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টে পাঠাচ্ছ, ওটা চেক করতে গিয়ে তুমি যদি 1 সেকেন্ড সময়ও বাঁচাইতে পারো, 1 সেকেন্ড তো অনেক বেশি, হাফ এ সেকেন্ড অথবা মেবি কোয়ার্টার অফ সেকেন্ড, 200-100 মিলি সেকেন্ডও যদি তুমি সেভ করতে পারো, তাইলেও তুমি কি করবা বলে 1 পেনি বা হাফ পেনি সেভ করবা, 1 পয়সা বা আধা পয়সা সেভ করো এক একটা চিপ। বলে স্যার আধা পয়সা সেভ করে কি লাভ? বলে 1 মিলিয়ন আইসি যদি বাজারে যায় আর প্রতি আইসিতে যদি হাফ পয়সা সেভ করতে পারো, তাহলে 1/2 মিলিয়ন পয়সা। আর যদি 1 বিলিয়ন আইসি বাজারে যায়, 1/2 বিলিয়ন পয়সা। মাথায় ঢুকছে? বাংলাদেশের জি স্যার। মার্কেটে স্মার্টফোন আছে কয়টা, মানে ফোন ইউজ করে এরকম লোক আছে কয়জন? স্যার কুটিস। বাংলাদেশের লোক সংখ্যা যত, আমি যেটা শুনতেছি যে ফোনের সংখ্যা তত। তার মানে প্রতিটা ফোনে আইসি আছে, এবং ডেফিনেটলি মডেম চিপ বলে একটা জিনিস, মডুলেশন ডিমোডুলেশন করে আমাদের কথা সিগন্যাল, সেটা অবশ্যই একটা করে আছে। তাহলে জি স্যার। 17 কোটি এরকম আইসি শুধু বাংলাদেশেই বিক্রি হয়েছে। আর জি স্যার। 17 কোটি আইসি যদি আমি হাফ পয়সা করে বাঁচাতে পারি, এটা বাংলাদেশি পয়সা না বাবা, পেনি বলছিলাম, তাহলে 40 পয়সা বাংলাদেশি হিসাবে, 85 পয়সা যদি 1 পেনি হয়, আমাদের 85 পয়সা, ওদের 1 পেনি, হাফ পেনি হচ্ছে 40 পয়সা ধরলাম, তাহলে 40 পয়সা ইন্টু 17 কোটি। ক্লিয়ার? মার্কেটটা কোথায়? বাংলাদেশের জন্য শুধু এটা, আর পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে ইউজিং এ ফল্ট সিমুলেটর, সিমুলেট অল পসিবল ফল্টস ফর ইচ পার্ট অফ দ্য সার্কিট এন্ড জেনারেট দ্য টেস্ট ভেক্টরস টু ডিটেক্ট দেম। তাহলে তুমি এই যে কথাটা ইচ পার্ট কথা বলা আছে, বলে ইচ পার্ট আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা ওই যে চেষ্টা করি ম্যাক্সিমামে যাওয়ার, কিন্তু অনেক সময় পারি না। এন্ড উইল সি অল অফ দোজ এক্সাম্পলস হিয়ার। টেস্টিং প্রসিডিউর হচ্ছে এরকম, তুমি একটা চিপ ডিজাইন করে বলছো, ভেরিফিকেশন করা শেষ তোমার, তার মানে এটা তোমার কাজ শেষ। এই অবস্থায় তুমি ফল্ট মডেলিং করতেছো, যে ফলটা কি ধরনের হইতে পারে, তোমার ডিজাইনটা কিন্তু বোঝার পর এটা করবা। তারপরে তুমি ওটা থেকে একটা টেস্ট জেনারেট করবা, ভেক্টর গুলো তৈরি করবা, করে তুমি এটাকে সিমুলেট করবা, যে এই টেস্ট ভেক্টর দিয়ে সিমুলেট করে দেখবা তোমার কত পার্সেন্ট কাভারেজ হয়েছে। যদি if it is large enough, well if it is not large enough, then go back to your test generation, generate some more, যাতে তোমার কাভারেজটা বাড়তে পারে। আর if you need to add some more circuit, then add some more circuit to increase the whole coverage. যখন এটা কাভারেজ তোমার স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসবে, তখন তুমি ওইটা দিয়ে একটা ডিকশনারি তৈরি। ডিকশনারির কাজ কি বলে? লুক আপ টেবিল। যে ডিকশনারিতে আমরা কি দেখি, একটা শব্দ খুঁজে বের করি, তার অর্থটা খুঁজি। এখানে কি আছে বলে, আমার একটা ভেক্টর আছে এবং তার কারেসপন্ডিং আউটপুট কি, এইটা হচ্ছে ডিকশনারি, মানে ভ্যালিড আউটপুট কি, এবং সেটাকে আমি ওই অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টে পাঠিয়ে দিব, এবং তারা আমার আইসিটাকে বসাবে, একটা আইসি বসাবে, ডিকশনারি রান করবে, রান করে দেখবে যে এই ইনপুটের জন্য ওই আউটপুট ঠিক আছে কি, যদি না থাকে রেড ফ্ল্যাগ জেনারেট করবে। এরকম একটা, দুইটা, তিনটা না, মিলিয়ন্স অফ আইসি সে চেক করবে। ওকে, বলে আমি বাজারে 1 মিলিয়ন আইসি ছাড়বো, তাহলে আমি লট থেকে 10,000 আইসি চেক করে দিলে হবে না? বলে না, এটা আমি তোমাকে আগেই বলছি, এটা নীল খেত না, দোলাই খেলো না, জিঞ্জিরা মার্কেটও না, অথবা এটা শাটার ওয়ারেন্টি না, যে দোকান থেকে বাইরেলেই কাজ শেষ।
ওকে, and then you send the chip out the door, তারপরে তুমি মার্কেটে যাও, তার আগ পর্যন্ত না। ওকে, আমরা কিছু টেস্ট জেনারেশনের 4টা কম্বিনেশন সার্কিটের তাহলে টেস্ট জেনারেশন 4টা, সরি এটা হচ্ছে ফর FOR ফর টেস্ট জেনারেশন ফর কম্বিনেশন সার্কিটের টেস্ট কিভাবে জেনারেট করতে হয় ভেক্টর সেটা দেখাচ্ছি এখানে। হাউ মাচ টাইম ডু আই হ্যাভ? আমার কতক্ষণ সময় আছে হাতে? 10 মিনিট স্যার আছে কি? 29 বা না স্যার 29 বাজছে 10 মিনিট সময়, 10 মিনিট সময় দিবা আমাকে? জি স্যার। ওকে, তাহলে 10 মিনিট পরে অ্যাবসলিউট লস বন্ধ করে দেবো। তাহলে ফল্ট ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট ফল্ট টার্গেট করতে হবে। আমি এই ফল্টটাকে চেক করতে চাই, তাহলে ওটাকে অ্যাক্টিভেট করবো যে এইখানে এই ফল্টটা আছে। তাহলে যদি ফল্টটা লেসে আমার এখানে ফল্ট কি বলে, এটা স্টাক হয়েছে জিরোতে, তাহলে জিরোতে যদি স্টাক হয়ে থাকে আর আমি ওখানটাকে যদি ফল্টটা অ্যাক্টিভেট করতে চাই, তাহলে কি করবো, ওখানে একটা 1 দিব, কারণ সে 1 বানাইতে পারে না, তাহলে এই ফল্টটা অ্যাক্টিভেট হবে। তার মানে একটা আইসিতে একটা তার সবসময় জিরোতে স্টাক হয়ে আছে, ওই তারটাকে আমি যদি জিরোই রেখে চেক করি, তাহলে আমি বুঝতে পারবো না এটা কি ভুল না ঠিক। তাহলে আমি যদি এটাকে 1 করে চেক করার চেষ্টা করি আর যদি জিরোতে স্টাক হয়ে থাকে, সে 1 হবে না, তাহলে আমি ধরতে পারবো যে এখানে ফল্ট আছে। তাহলে ফল্ট অ্যাক্টিভেশন হচ্ছে সে যেটাতে স্টাক হয়েছে তার অপোজিট ভ্যালুটা দেওয়া, এবং এটা দেওয়ার কারণে সার্কিটে যেসব চেঞ্জ হবে সেটাকে আমি আউটপুটে নিয়ে গিয়ে দেখবো, এটাকে বলে এরর প্রপাগেশন। যেহেতু ওখানে একটা এরর তৈরি হবে, আমি 1 বানাইতে যাচ্ছি, সে জিরোতে স্টাক হয়ে আছে, আমি বলতেছি এটা 1, কিন্তু সে কি করে রাখতেছে, 0 বানাই রাখতেছে। তো 1 থাকলে যে আউটপুটটা আসতো আর 0 থাকার কারণে যে আউটপুট আসবে সেটাকে আমাকে দেখতে হবে। দেখার জন্য কি করতে হবে, এটাকে সার্কিটের ভিতর দিয়ে বাইরে আনতে হবে, বাইরে মানে আউটপুট পিনে আনতে হবে। আনার পর আমি বুঝতে পারবো যে ফল্ট আছে কিনা, 10 মিনিট পরে কথা বলবো, ফল্ট আছে কিনা সেটা বুঝতে পারবো। এবং এটা করতে গিয়ে আমাকে কিছু কি করতে হবে, এস্টিমেট করে নিতে হবে, এখানে এই ডাটা আসবে, ওইটাকে আমি জাস্টিফাই করতে হবে যে এটা ঠিক আছে কি নাই। সবগুলো তোমাদের ভেগ মনে হচ্ছে, একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হবে। তাহলে 3টা স্টেপ। ফার্স্ট হচ্ছে ফল্টটা আমি অ্যাক্টিভেট করব, তারপর সেটাকে এরর প্রপাগেশনের মাধ্যমে আউটপুটে নিয়ে গিয়ে দেখবো এটা কি অবস্থা। আর আউটপুটে নেওয়ার সময় বিভিন্ন অন্যান্য যে গেট আছে তাদের বাকি ইনপুটগুলোকে আমি কিছু ডাটা এসিউম করে নিব, এবং ওই অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা সেটা লাইন জাস্টিফিকেশনটা বের করে নিব। যখন এটা হবে তখনই আমার ইনপুটে একটা ভেক্টর তৈরি হবে। ওকে, লেটস লুক এট ওয়ান এক্সাম্পল। এটা হচ্ছে আমার ভেক্টর সার্কিট, এবং ইনপুট হচ্ছে 4টা, x1 2 3 4, আর আউটপুট হচ্ছে এখানে। আমি বলতেছি x1 যে ইনপুটটা আছে এটা স্টাক হয়ে আছে জিরোতে, কথা বুঝছো? তার মানে x1টা স্টাক এট 0, ইউ ক্যানট মেক ইট এ 1, এটাকে 1 বানানো যায় না, 1 হয় না, সে সবসময় স্টাক। স্টাক শব্দের অর্থ কি, আটকে থাকা, তাই না? সে জিরোতে স্টাক হয়ে আছে, সে 1 হইতে পারে না। সো দিস ইজ স্টাক এট 0। তা আমাদের স্টেপগুলো আবার দেখাচ্ছি। ফল্ট অ্যাক্টিভেশন বলে যেখানে স্টাক হয়ে থাকবে তার অপোজিট ভ্যালুটা তুমি ওখানে দিবা। তাহলে x1 যদি স্টাক হয়ে থাকে জিরোতে, সো অ্যাক্টিভেট করতে হলে x1 এ কি দিব আমরা? 1 দিব। 1 দিব। ভেরি গুড। সো x1 ইজ 1, সো আই জাস্ট অ্যাক্টিভেটেড দ্য ফল্ট। তাহলে এইখানে যেহেতু এরর আছে, এটাকে আমরা বলতেছি SA0 বা স্টাক এট 0। এই লাইনে অ্যাক্টিভেট করার জন্য x1 আমি 1 দিব, কিন্তু সে যদি আসলে জিরোতে স্টাক হয়ে থাকে, এটা কি 1 হবে? হ্যাঁ, if it is stuck জি at স্যার। 1, if it is stuck at 0, তাহলে আমি 1 দিলে কি 1 হবে এটা? না স্যার, না স্যার। স্টাক শব্দের অর্থ কি? আটকায় যাও স্যার। আটকে আছে। যেটা আটকে আছে সেটা কি চেঞ্জ করে দেয়? না স্যার। ওই চেঞ্জ ভ্যালুটা দিলে তো আর চেঞ্জ হবে না। হ্যাঁ, 0 দিলে তো 0ই থাকবে, কিন্তু 1 দিলে কি 1 জি হবে? স্যার। না স্যার। 1 হবে না। তাহলে আমি চাচ্ছি 1 দিতে, কিন্তু হয়ে আছে কোনটা? 0। তাহলে এইটা হচ্ছে কারেক্ট ভ্যালু, এটা হচ্ছে ইনকারেক্ট ভ্যালু, রাইট? তাহলে এই Yes. ধরনের যা লিখবো সেটার মানে হইতেছে আমি কি চাই, এক্সপেক্ট কি করি, আর আমি কি পাই। যদি এইখানে এই ফল্ট থাকে তাহলে অবশ্যই এরকম একটা ভ্যালু হবে। কি ভ্যালু? আমি দিতেছি 1, কিন্তু সে করে রাখছে 0। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে কি এরর প্রপাগেশন। এরর প্রপাগেশন করতে হলে আমাকে এটাকে আউটপুটে নিতে হবে। আমার এখানে আউটপুট কয়টা আছে এই সার্কিটে? হ্যাঁ, স্যার একটা স্যার। একটা। তো একটা স্যার। এইখান থেকে আউটপুটে নিয়ে যাওয়ার রাস্তা কোনটা? ইফ আই ওয়ান্ট টু টেক দিস ভ্যালু ফ্রম হিয়ার, এই ভ্যালুটাকে যদি আমি আউটপুটে নিতে চাই, তাহলে আমার রাস্তা কোনটা? এটা লাভ দিয়ে চলে যাবে?
না স্যার, কি হয়ে যাবে? সে যে ইনভার্টারে যাবে, আর স্যার এই আরেকটা এন্ড গেট ওটার মধ্যে ঢুকবে। তাহলে এই তুমি যেটা বলতেছো এইভাবে যাবে, অথবা জি স্যার। এইভাবে যেতে পারে। সো লেটস চুজ ওয়ান অফ দ্য পাথ। আমরা চুজ করতেছি একটা পাথ, যেটা হচ্ছে এটা। তো গেটগুলোর নাম দিই যাতে আমাদের বলতে সুবিধা হয়। তো 1 2 3 4 5 6 7 আমরা চুজ করলাম গেট 1, গেট 5, গেট 7। তাহলে গেট 1 এইখান থেকে গেট 1 এর ভিতর দিয়ে এই তারে আসবে, গেট 5 এর ভিতর দিয়ে এখানে আসবে, এখান থেকে গেট 7 এর ভিতর দিয়ে এইখানে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পাথ। তোমার টার্গেট হচ্ছে সবসময় স্মলেস্ট পাথ যেটা, সেটা চুজ করো যাতে তোমার কাজ সহজ হয়, টাইম কম বাঁচে, তাই তো, সময় কম লাগে। ইয়েস। তাহলে ইউ চুজ দিস পাথ ইনস্টেড অফ দিস পাথ। এটা দিয়ে কাজ না করলে অবশ্যই তুমি আরেকটা চুজ করবা। যদি কাজ হয়ে যায় তো কাজ শেষ। তাহলে মনে রাখবো, আমি এই সিগন্যালটাকে এখানে বের করতে হলে এই রাস্তা দিয়ে যাব। আমি যাব বললেই কি যাইতে পারবো? না, যাওয়াইতে হবে। তাহলে আমি এই যে এই এন্ড গেটের এই x1 এ একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকে যদি এখানে দেখতে চাই, এই x যে ভ্যালুটা 1/0, এটা যদি এখানে আনতে চাই, তাহলে x2 তে কি করতে হবে? ভ্যালু দিতে হবে স্যার। কি কোন ভ্যালু দিলে এই x ভ্যালুটা এখানে আসবে? আমার টার্গেট হচ্ছে এইখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমি এখানে আনতে চাচ্ছি। তাহলে x2 তে আমি কি দিব? স্যার 1। 1 দিব। 0 দিলে 0 দিব না কেন? জিরো দিলে স্যার কোনো চেঞ্জ, মানে জিরোই হয়ে যাবে, জিরোই থাকবে। 0 হয়ে যাবে। তার মানে x এর উপর x কোনো ইফেক্ট করতে পারবে না। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে যাকে আমি আনতে যাচ্ছি বাকি সবগুলোকে কি করতে হবে? আমার যদি দুইটা ইনপুট না থেকে চারটে ইনপুট থাকতো, বাকি তিনটাকে কি করা লাগতো? সবগুলো সবগুলোকে স্যার ওয়ান করতে অন হবে। তাহলে দিতে এটা মনে হবে। রাখবা, এন্ড গেটের ক্ষেত্রে তুমি যদি কোনো ইনপুটকে আউটপুটে আনতে চাও, বাকি ইনপুট গুলাকে ওয়ান করতে হয়। যদি অর গেট হইতো তাহলে কি করতে হবে? বাকি ইনপুট গুলাকে 0 করতে হবে। জিরো। এটা ডিজিটালি শিখে আসছো, এটা মাথায় রাখবা। তাহলে আমি G1 টাকে ক্রস করতে হলে কি করব? x2 কে 1 বানাবো। তাহলে G1 টা ক্রস করে এখানে আসবে। এখানে কি আসবে? তাহলে আমি দিয়েছিলাম 1, কিন্তু সে হয়তো 0-তে আছে। তাহলে এখানে 1 অথবা 0। আমার ভ্যালিড ভ্যালু যদি 1 হয় তাহলে 1ই আসবে, যদি ইনভ্যালিড ভ্যালু 0 হয় তাহলে 0 আসবে। এই যে এই তারটাতে। এখন যদি G5 ক্রস করতে চাই তাহলে কি করতে হবে? এই G3 এর আউটপুট কি রাখতে হবে? হুম, এই স্যার এই অন রাখতে হবে স্যার। হ্যাঁ, তো এই তারের যে ভ্যালুটা আছে এখানে, এই ভ্যালুটাকে যদি আমি এখানে আনতে চাই, তাহলে G5 এর আরেকটা ইনপুটে, তাহলে G3 হইতে হবে 1। আবার এইখানকার যে ভ্যালুটা আছে এটাকে যদি আমি আউটপুটে নিতে চাই, তাহলে G6 এর আউটপুট কি হতে হবে? হুম, এখানে স্যার কি অন দেওয়া লাগবে? স্যার অন স্যার। এখানে যদি 1 দেয়, এটা কি গেট? এটা কি অর গেট? গেট। এটা অর গেট। অর গেটে ইনপুট যদি 1 দেই, এটা যদি 1 বানাই দিই, তাহলে কি হবে? আউটপুট কি হবে? স্যার 1 আসবে। স্যার অন হবে স্যার স্যার। 0 করে দিতে হবে আমাদের স্যার গেট তাহলে 6। এই ভ্যালুটাকে যদি এখানে আনতে চাই, এখানে কি আছে আমি জানি না, 1ও থাকতে পারে, 0 থাকতে পারে, কি আছে জানি না। এটাকে যদি আনতে চাই তাহলে এখানে কি করতে হবে? 0 রাখতে হবে স্যার। 0 রাখতে হবে। তাহলে অর গেটের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে একটা ইনপুটকে আউটপুটে আনতে দিলে বাকি ইনপুটগুলোকে 0 করতে হবে। এটা কিন্তু মাথায় থাকে, মুখস্থ করার কিছু নাই। দ্যাটস হাউ আমি এটা ট্রুথ টেবিল থেকে তোমরা জানো এটা। তাহলে এখন আমরা এরর প্রপাগেট যে করলাম, কত হলো কি এসিউম করে এটাকে এখানে আনতে হলে আমাকে এসিউম করতে হবে। সো লেটস লুক এট ইট। এটা আমার সার্কিট। টু গো থ্রু দ্য G1, x2 মাস্ট বি 1। এটা একটু আগে আমরা বলে আসছি। তাহলে এখানে এই ভ্যালুটা আসবে G3 ভিতর দিয়ে। তাহলে আমি যদি G5 ক্রস করতে চাই, G3 তে আমার 1 দিতে হবে। তাহলে এখানে এই ভ্যালুটা আসবে। এই ভ্যালুটা বুঝতেছো তো না? 1টা হচ্ছে কি কারেক্ট ভ্যালু, আর 0টা হচ্ছে ইনকারেক্ট ভ্যালু। যদি স্টাক হয়ে থাকে, স্যার স্টাক না হয়ে থাকলে আমি ভ্যালু নর্মাল সার্কিট, ভালো ভালো সার্কিটের মতো কাজ করবে। আর G7 যদি ক্রস করতে চাই তাহলে G6 এ কি দিতে হবে? 0 দিতে হবে। তাহলে এটা এখানে দিতে হবে। ক্রস করে এখানে আসবে, এটা 1/7। তাহলে এটা হচ্ছে আমি চাচ্ছি এরকম হোক। তাহলে এটা করতে গিয়ে আমরা কি করতে হলো? তিনটে এসিউম করলাম, x2 তে 1, G3 তে 1, G6 এ 0। যদি এইগুলো বসাইতে পারি তাইলেই আমি এটা এখানে দেখতে পারবো, তা নাহলে পারবো দেখতে? না স্যার। হ্যাঁ। তাহলে এই তিনটাকে আমাকে জাস্টিফাই করলাম, এটাকে পারবো কি পারবো না। সো লেটস লুক এট দ্য নেক্সট এক্সাম্পল। আমি এই অবস্থায় আছি এখন। আমি এটাকে লাইন জাস্টিফাই করবো যে এটাকে আমি যে 1 1 আর 0 তে ধরে নিলাম, এটা কি ঠিক আছে কিনা। এবং টু মেক G3 1, G3 কে যদি আমি 1 বানাইতে চাই তাহলে এখানে কি দেওয়া লাগবে?
জিরো জি স্যার। টু জি টু হবে 0, তো 0টা ইনভার্টের ভিত্তিতে 1 হবে। আর জি টুকে যদি 0 বানাইতে চাও তাহলে x3 এবং x4 কি থাকতে হবে? স্যার জিরো থাকতে হবে স্যার। দুইটাই 0 থাকতে হবে এমন স্যার কোনো ওয়ান কথা থাকতে আছে? হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার, অন জিরো স্যার। যে কোনো একটা 0 ওয়ান, হইলেই হবে, তাই তো? জি স্যার। তাহলে আমি বলতে পারি আইদার ওয়ান অফ দেম ইজ 0, আদার ওয়ান ইজ ডোন্ট কেয়ার। এটা হচ্ছে এরকম, অথবা এরকম, যে একটা এই x4 যদি 0 হয় x3 নিয়ে কেয়ার করি না, অথবা x3 যদি 0 হয় x4 নিয়ে কেয়ার করি না, আউটপুট 0ই হবে। তাহলে x3 0 অথবা x4 0, দুইটা 0 হইলে কি নিষেধ আছে? বলে না, তাও নিষেধ নেই, দুইটাই হতে পারে। আর জি2 যদি 0 হয় তাহলে জি6 এর আউটপুট অবশ্যই 0। আমার জি4 নিয়ে কোনো কনসার্ন করার কিছু নাই। এখানে একটা 0, এন্ড গেটে একটা 0, মানে আউটপুট 0। তাহলে আমি যেটা চাইছিলাম, অ্যাজাম্পশন করে নিয়েছিলাম, সেই অ্যাজাম্পশন ইজ কারেক্ট, রাইট? নাকি Yes, ভুল sir. আছে কোনো? এবং এটা করতে গিয়ে ঠিক দেখো আছে। আমি ইনপুটের ভ্যালুগুলো পেয়ে গেছি, এবং আমার ভেক্টরটা হয়েছে কি, এইটাতে অবশ্যই আমি একটা 1 দিয়েছিলাম অ্যাক্টিভেট করার জন্য, x2 কে আমি 1 দিয়েছি, x3 তে যদি 0 দিই x4 হবে ডোন্ট কেয়ার, x3 তে যদি x4 এ যদি 0 দিই x3 হবে ডোন্ট কেয়ার। তাহলে x1 2 3 1 2 3 4 হচ্ছে, তাহলে এটা 1, এটা 1, এটা 0 ডোন্ট কেয়ার, অথবা ডোন্ট কেয়ার 0। তাহলে এইটা হচ্ছে আমার টেস্ট ভেক্টর। তাহলে ইনপুটে যদি আমি এইরকম সিগন্যাল দেই, এইখানে স্টাকের 0টাকে আমি এখানে চেক করতে পারবো। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে সার্কিটটা কি শুরু করছিলাম না, যে আমরা ধরে নিয়েছিলাম এক জায়গায় ফল্ট আছে, সেটাকে চেক করার জন্য আমরা ভেক্টরটা আবিষ্কার করতেছি, কারণ এই ভেক্টরটাই আমি শেষ পর্যন্ত আমার অটোমেটিক টেস্ট ইকুইপমেন্টে পাঠাবো, যাতে সে এই নোটটাকে চেক করতে পারে। এরকম প্রত্যেকটা নোট, এখানে নোট আছে কয়টা? বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না 6টা 7টা 8টা 9টা 10টা। তো 10টা নোট থাকলে 10 দোকানে 20টা ফল্ট, 20টা ভেক্টর। কথা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ওকে। জি স্যার। আমার টাইম আছে কতক্ষণ? শেষ? স্যার 41 বাজছে স্যার। ওকে, দ্যাটস ইট। আই এম গোইং টু গো লুক এট দিস। তোমরা একটু ভালো করে একটু খেয়াল করো, আগামী ক্লাসে কিন্তু এটা নিয়ে সামনে আগাবো। ওকে, কোনো কোশ্চেন আছে তোমাদের?